নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ এবং আপনার সঙ্গে আলোচনা শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান। কামদুনির মহিলাদের আর্তি ছিল যে তারা কিছু বলতে চান, তার বিনিময়ে স্বয়ং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তাদের শুনতে হয়েছে যে সিপিএম এর রাজনীতি করছেন। আর আজকে আরেক ধাপ এগিয়ে গেলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলছেন সিপিএম সঙ্গে মাওবাদী, অর্থাৎ সিপিএম এর তকমা তো ছিলই, সঙ্গে মাওবাদীদের তকমাটাও একেবারে জুড়ে দেয়া হলো। অর্থাৎ প্রশ্ন করলে হয় সিপিএম নয় মাওবাদী, হয় ব্যক্তিগত হামলা নয় মিথ্যে মামলা। মনে হচ্ছে এটাই কি রাজ্যের প্রশাসন, শাসক দল তাদের মজ্জাগত হয়ে দাঁড়িয়েছে? ভাবুন তো, ঘরে বাইরে প্রবল চাপের মুখে আমরা আশ্চর্য হব না, বরঞ্চ আমাদের আশঙ্কা যে এই যারা প্রশ্ন করেছিলেন সেই মহিলাদের হয়তো রীতিমতো সাংবাদিক সম্মেলন ডেকে কয়েক ঘন্টার মধ্যে এটাও বলতে হবে যে সাধারণ নাগরিক হিসেবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করাটা অন্যায়, অনুচিত, ঘাট হয়েছে, এই রকম অন্যায় তারা আর কখনো করবেন না। তাহলে কি এ রাজ্যে প্রশ্ন নিষিদ্ধ হলো? সেই প্রশ্ন নিয়েই আমাদের রাজ্যের প্রতিপক্ষ। আমরা শুরুতেই অতিথিদের কাছে যাব, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে রাজ্যের খাদ্যমন্ত্রী মাননীয় জ্যোতিপ্রিয় মল্লিক তিনি আজকে ঠিক কি বলেছেন। কারা কি করলো আমি কি ভাবছি না, আমরা ভাবছি সিপিএম আর মাওবাদী দুজনেই খুব সক্রিয়। সিপিএম তো তলানিতে ঠিকে গেছে, তার বাইরে থেকে দুটো লোককে দুটো মেয়ে চিৎকার করলো, তাদের কিছু আসেই যায় না। আমরা মনে দেখি কোনো বিক্ষোভ নেই, কোনো বিক্ষোভ নেই, কিচ্ছু নেই। সিপিএম এর দুটি লোককে শিখিয়ে পাঠিয়েছে মেয়েকে, ওই কয়াল পরিবারের দুটি মেয়ে আর দুটি মাওবাদী মেয়ে কোথা থেকে এসছে, এসব করে পশ্চিমবাংলার মামাটি মানুষের সরকারকে হেয় করা যায় না, মুখ্যমন্ত্রীকে হেয় করা যায় না। বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে কোটি কোটি মানুষের ভোট পেয়ে হয়েছে, তাকে এই জায়গায় প্রতিপন্ন করা যায় না। আমরা ভাবি কালকে ঘটনা বিচ্ছিন্ন ঘটনা, ওর কোনো ব্যাপারই না, ওটা আমরা পরোয়াই করছি না ব্যাপার নিয়ে। মনে করুন একটি বেসরকারি চ্যানেলের অনুষ্ঠানে তানিয়া ভরদ্বাজ নামে প্রেসিডেন্সি কলেজের এক ছাত্রীকে শুধুমাত্র প্রশ্ন করার জন্য সিপিএম বলা হয়েছিল। শিলাদিত্য চৌধুরীকে মঞ্চের ওপর থেকে মাওবাদী বলা হয়েছিল, অর্থাৎ হয় সিপিএম নয় মাওবাদী। আর কালকে যারা প্রশ্ন করেছিলেন ঠিক কি অবস্থায় কামদুনি গ্রামের এই মহিলারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছিলেন, কি ছিল সংলাপ, কি ছিল আশা, হয়তো তারা ভুল করে ভেবেছিলেন যে এখনও মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিরোধী নেত্রী আছেন, যে সঙ্গে সঙ্গে ছুটে যাবেন এবং সমস্ত বিষয়ে পাশে দাঁড়ানোর সহযোগিতা করবেন। হয়তো সেই ভ্রান্তি থেকেই এই অমার্জিত প্রশ্নগুলো, কোট আনকোট অমার্জিত। কালকে ঠিক কি হয়েছে দেখাবো আপনাদের। পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে এখানে আসতে হবে, আমাদের নিরাপত্তা দিতে হবে। আমরা এখনো নিরাপত্তায় ভুগছি, বারাসাত তুইয়ে বারবার ঘটনা ঘটছে। দিদি এখানে আসবে, যতক্ষণ না আসবে আমরা এইভাবে ধর্নায় বসে থাকবো। পুলিশ মন্ত্রীকে এখানে আসতে হবে, আর আমরা এই মেসেজটাকে এই সম্পর্কে আমরা দিদিকে জানাতে চাই। উনি একটা চর মারলো, সেখানে উপস্থিত হন, কিন্তু এত বড় ঘটনা ঘটে গেল, ওনাকে দর্শন পেলাম না। কামদুনি তাকে কাছে পেতে চেয়েছিল একটিবারের জন্য তিনি আসুন, শুনুন তাদের দুঃখের কথা, তাদের মেয়ের অকালে চলে যাওয়ার জন্য যারা দোষী, তাদের নির্মম অত্যাচারের কথা। তিনি এলেন, 10 দিন দেরিতে হলেও এলেন, ঘুরলেন, ক্ষতে মলম লাগানোর পরিবর্তে ক্ষোভের মাত্রা বাড়িয়ে দিয়ে গেলেন। কামদুনি হয়তো সেই মমতাকে কাছে চেয়েছিল যিনি বিরোধী নেত্রী থাকাকালীন মহিলা নির্যাতনের ঘটনা যেখানেই ঘটত সেখানে ছুটে যেতেন, বসে পড়তেন বিক্ষোভে, বিচার চাইতে ছুটে যেতেন শাসকদের অলিন্দে, নিগৃহীত হতেন কিন্তু হাল ছাড়তেন না। বানতলা থেকে সিঙ্গুর, অনিতা দেওয়ান থেকে নদিয়ার মুখ বোধের দীপালি বসাক, সবার পাশে দাঁড়াতেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, তাকেই কাছে পেতে চেয়েছিল কামদুনি। হয়তো বুঝতে পারেননি সত্যি পরিবর্তন হয়েছে। দিদি আজ আর শুধু দিদি নেই, তিনি এখন মুখ্যমন্ত্রী, শাসক। দিদি এসেছেন শুনে যখন না খাওয়া ফেলে অনেকে ছুটে গেলেন নিজেদের ক্ষোভের কথা জানাতে, তখন জুটল ধমক। রাজ্যের প্রশাসনিক প্রধানকে ছোট্ট অনুরোধ ছিল, দিদি কিছু কথা বলতে চাই, কিন্তু আচমকাই মেজাজ হারালেন মমতা। ফের দেখলেন সিপিএম এর ভোট। আমি শুনানি চাই, সব বলছি, কিছু কথাই আপনি বেশি কথা বলবেন না, মনে হচ্ছে আপনি কোন অনুরোধ
করবেন না। সিপিএমের রাজনীতি করছে এখানে, রাজনীতি করবেন না। সিপিএমের লজ্জা করে না এগুলো নিয়ে রাজনীতি করতে। আমি সরি টু সে, সিপিএম যেভাবে রাজনীতি করছে, যারা ধরা পড়েছে তারাও কিন্তু সিপিএম এর সাথেই দীর্ঘদিন সিপিএম এর একদম সাপোর্টে ছিল। এরাই ভেঙে দিনের পর দিন দখল করেছে। আমি সরি, আদালত বলতাম না। দিদির কাছে গিয়েছিলেন, কথা বলতে চেয়েছিলেন, কিন্তু সাক্ষাৎ হলো মুখ্যমন্ত্রীর সঙ্গে। ধমক খেয়ে ক্ষোভ চেপে রাখতে পারলেন না কামদুনির মহিলারা। দিদি তখন বলছে, আমার যা কথা শোনা হয়ে গেছে। আমি বলছি দিদি এটা তো মহিলাদের ঘটনা, তাহলে মহিলাদের কাছ থেকে শুনুন, আপনি তো সব ছেলেদের কাছ থেকে শুনলেন। তখন দিদি আমাকে বলছে রাস করে আর কি চোখ রাঙিয়ে বলছে যে তুমি কি সব বুঝে গেছো। তখন দিদি আমাকে বললো, তখন আমি বললাম যে আপনিও তাহলে সব জিজ্ঞাসা বুঝে গেছেন, তাহলে কি করতে এসছেন, আমাদের সঙ্গে তো কথাটা তো বলতে পারতেন। সিপিএম কেন বললো? মুখ্যমন্ত্রী একটা সিপিএম বলে নামটা তুলে দিল, তোমাদের তুলে দিলেন কেন? উনি তৃণমূলের লোক বলি আর সিপিএম এর তুলেছেন, পার্টির জ্ঞান নেই আমাদের, আর উনি ওই বলে বেরিয়ে গেছেন। কামদুনির ক্ষোভে প্রথম নয়, বিক্ষোভের মুখে পড়তে হয়েছে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে, ভাঙচুর হয়েছে তৃণমূল সাংসদ হাজি নুরুলের গাড়ি। কিন্তু বিক্ষোভের মুখে যখন ব্যক্তি মমতা, তখন তা অন্য মাত্রা নেয়। মমতা বলছেন সিপিএম এর রাজনীতি, কিন্তু কামদুনি বলছে তারা রাজনীতি জানে না, তাদের ক্ষোভ রাজনীতির স্লোগান নয়, বুক ফাটা কান্না। এবিপি আনন্দ। আমি শুনে নি যাই সব বলে কিছু কথাই, আপনি বেশি কথা বলবেন না, বেশি কথা না, আপনি কোনো রাজনীতি করবেন না। আমাদের সঙ্গে আছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, আছেন কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ, আছেন অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়, মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়। আমি সুজনদাকে দিয়ে সুযোগ করব। সুজনদা, একদম পরিষ্কার মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি যখন এলাকায় ঢুকেছেন তখনই নাকি প্রচুর লাল পতাকা দেখেই বুঝে গেছেন যে একেবারে পরিকল্পনা করে আপনারা প্ল্যান করে নেমেছিলেন বাইরে থেকে লোক এনে, বহিরাগতদের এনে মুখ্যমন্ত্রীকে হেনস্থা করবেন বলে। এক নম্বর প্রশ্ন, আপনারা কতটা প্ল্যান মাফিক কাজ করলেন বা প্ল্যানটা কতটা পূরণ হলো মুখ্যমন্ত্রীর অভিযোগ অনুযায়ী? আর দ্বিতীয় হচ্ছে কীর্তিপুর 2 নম্বর ব্লকই যদি ধরি, আপনারা তো প্রার্থী দিতে পারেননি, 12টার মধ্যে 11টায় তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে। তো এর ভেতরে আপনারা এতটা প্রবল, মানে 235 থেকে তো 62 আর সিপিএম এর 39টা আসনে নেমেছিলেন 2011-তে, তার মধ্যে এত সিপিএম। যদি সিপিএম খুব বেড়ে থাকে ইতিমধ্যে, তাতে আমাদের কৃতিত্ব চাইতেও সম্ভবত শ্রীমতী মমতা ব্যানার্জির অকৃতিত্বটাই বেশি কার্যকরী হতে পারে। যেভাবে উনি চলছেন, সিপিএম কংগ্রেস কি তৃণমূলের বিষয় নয়, গ্রামের মহিলারা তারা যেভাবে রিয়াক্ট করেছেন ভাবা যায় না। খাদ্যমন্ত্রী বলছেন সিপিএম এবং মাওবাদী, আজকে বলেছেন যে মেয়েগুলি মাওবাদী কানেকশন সিপিএম এর সঙ্গে সঙ্গে। মানে যেভাবে মহিলারা রিয়াক্ট করলেন, মুখ্যমন্ত্রী 2 বছর এর মধ্যে কার্যত মুখ্যমন্ত্রীর মুখে মুখে তারা তর্ক করল, শুধু এই বিনয় থেকে, অনুনয় থেকে যে একটু আমাদের 2 কথা শুনুন, আমাদের সব শোনা হয়ে গেছে না, আমাদের কথা আছে, চপ। এই যে ধমকানি, এবং তারপর তো এখন কোন বাড়ির মেয়ে সেটা বোধহয় আইডেন্টিফাই করা হয়ে গেছে, কয়ালবাড়ি বললেন, আমি জানি না কয়ালবাড়ি। অতএব সেখানে এই মহিলা এখন বিপদে পড়বেন, তার মতনও বন্দোবস্ত হচ্ছে কিনা। এবং মৌসুমী কয়াল, এবং আমাদের কাছে যা খবর প্রবল রাজনৈতিক বাড়ির ভেতর এবং বাইরে থেকে প্রবল চাপ। একদমই না জেনে বলছিলাম আমি, যেভাবে জ্যোতিপ্রিয় মল্লিকের চোখ মুখ এবং ওই কয়াল বাড়ি, ওই বাড়ির মেয়ে দুটো, মানে ওই মেয়ে দুটো চেনা হয়ে গেছে, ওগুলো পাত্তা দিচ্ছে না। এই যে ভঙ্গিতে উনি কথা বলছিলেন, তার থেকে আন্দাজে কিন্তু কথাটা বললাম, আপনার কাছে আমার চেয়ে বেশি খবর আছে। মনে হচ্ছে মহিলা দুটিকে, শুধু না, দুটিকে মহিলাকে কিন্তু বিপদে ফেলতে পারবেন না, শয়ে শয়ে মহিলা মুহূর্তের মধ্যে হাজির হয়েছেন, কাউকে কোনো খবর না দিয়ে গেছেন, যাতে কেউ সংগঠিত করতে না পারে, হয়তো সেই ভেবেই গেছেন। কিন্তু তার মধ্যে মুখ্যমন্ত্রী এসছেন প্রবল, উনি বলছেন আপনারা খবর আগে থেকে খবর পেয়ে সংগঠিত করেছেন। অবশ্য মানে সংবাদ মাধ্যমের কাছে খবর ছিল না, আমরা প্র্যাকটিক্যালি সংবাদ মাধ্যম জানে না, প্রশাসনকেও হয়তো আগে থেকে বলেননি, খুব গোপনে গোপনে ওনার 2 সাগরেদ, একজন বোধহয় মুকুল রায় আর একজন বোধহয় জ্যোতিপ্রিয় মল্লিক, এই 2 জনকে নিয়ে গেছেন। তাতে যদি এইটুকুতে আপনারা কেউ খবর না পাওয়া সত্ত্বেও সিপিএম চারদিক থেকে খবর পেয়ে লোক জোটাতে পারে, তাহলে মনে মনে আমি হয়তো খুশি হতে পারি, মনে মনে হয়তো আমি একটু খুশি হতে পারি। কিন্তু সংবাদ মাধ্যমের চোখে কি তাহলে লাল ঝান্ডাগুলো পড়তো না? সংবাদ মাধ্যমের চোখে কি তাহলে বিষয়টা ধরা পড়তো না? অথবা এইটা বুঝতে জ্যোতির্ময় বলতে চাচ্ছি, জ্যোতিপ্রিয় বাবুর 24 ঘন্টা লেগে গেল।
গতকালকে উনি লাল ঝান্ডা অথবা তৃণমূল অথবা মাওবাদী, উনি তো বোধহয় জেলার পর্যবেক্ষক, কোনো কিছু খোঁজ করতে পারলেন না। আসলে এগুলো নয়, বিলেটেড 24 ঘন্টা হয়ে গেছে, কিছু একটা বলতে হবে। কি বললে দিদির কাছে মুখ রক্ষা করা যায়, অথবা কি বললে ওর যে বাহিনী আছে সেই বাহিনীকে আরো একটু উত্তেজক করা যায়, একটা তার কোনো চেষ্টা হচ্ছে বলে আমার মনে হচ্ছে। লোকগুলো কি তখন আলিমুদ্দিন স্ট্রিট থেকে পাঠিয়েছে মহিলাদের? জিজ্ঞেস করছি আর কি, না সত্যি কথা না, আলিমুদ্দিন স্ট্রিট থেকে পাঠালে আর উনি ওখানে কয়ালবাড়ির মেয়েকে চিহ্নিত করবেন কি করে? বোঝা গেল ওখানকার মেয়ে, কয়ালবাড়ির মেয়ে, মানে ওইখানকারই কোন একটি কয়ালবাড়ির ঝুম্পা বা কি নাম বললেন আপনি, ওইখানকারই কোন একটি কয়ালবাড়ির মেয়ে, বাইরের কোনো বাইরের থেকেও অর্গানাইজ না। মুখ্যমন্ত্রীর যেটা খেয়াল রাখা উচিত, যিনি অভিযুক্ত এক্ষেত্রে আনসার আলী বা কিছু একটা নাম হবে, ওখানে আমাদের পঞ্চায়েতের যে মেম্বার ছিলেন স্বপন ঘোষ, তাকে গান পয়েন্টে রিজাইন করতে হয়েছিল এবং সেই রিজাইন করিয়েছিলেন আনসার আলী। আনসার আলী তৃণমূল, এটা আপনি আমি এখানে তর্ক করার দরকার নেই, ওটাই গ্রামের মহিলারা যুবকেরা তারা সবাই জানবে, এটা আপনি আমি এখানে তর্ক বিতর্ক করতে কোনো লাভ নেই। তারা চোখের সামনে দেখছেন, বুঝছেন, যদিও গল্পটা তৃণমূল কি অমুক তমুকের চেয়েও বড় হচ্ছে, এরা প্রশ্রয় আছে, কিন্তু সিপিআইএমকে তো আক্রমণ করেছে ঠিকই আছে, মদত পাচ্ছে, তারাই ওই এলাকার ডন বলে বোঝা যাচ্ছে। এবং কার্যত যে কীর্তিপুর, সেখানে 12টা গ্রাম পঞ্চায়েতের আসনে 11টাতে আনকন্টেস্টেড তৃণমূল জিতেছে। আনকন্টেস্টেড তৃণমূল জিতলো 12-11, আনসার আলী গান পয়েন্টে তুলিয়ে নিল, সেই আনসার আলী ঘটনাটার সঙ্গে যুক্ত। আর ওখানে অপরাধ, দোষ, লোক জমায়েত করা, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাওয়া, এটা পরিষ্কার বলেছেন যে অভিযুক্ত দুষ্কৃতীরা ধরা পড়েছে তারা সিপিএম এর আশ্রয় ছিল। সেটা তো মানে আমি ওই কারণে বলছিলাম, মুখ্যমন্ত্রী যত বলছেন তত মুখ্যমন্ত্রীর অন্তরটা হাসছে কিনা আমি জানি না, ওনার বাদিক ডান দিয়ে যারা থাকেন তারাও হাসছেন। কি হচ্ছে, এভাবে বলে কি ম্যানেজ করা যাবে? ওরাও বুঝতে পারছেন। আমি সংবাদ মাধ্যম ছেড়ে দিলাম, তারা না হয় ঠিক না, আমি নির্বাচন কমিশন ছেড়ে দিলাম, তারা খারাপ, আমি মানবাধিকার কমিশন ছেড়ে দিলাম, তারা খারাপ, জুডিশিয়ারি ছেড়ে দিলাম, তারা খারাপ, বিদ্যুৎ জনেরা ছেড়ে দিলাম, তারাও এখন ঠিক অপছন্দের তালিকায় যাচ্ছে। আমি সুজান্ত আসবো, কিন্তু তার আগে বিদ্যুৎ জনেদের কথা উঠলো। আপনাদের জানিয়ে রাখি যে আগামী শুক্রবার কবি শঙ্খ ঘোষ, অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, চিত্র পরিচালক মৃণাল সেন, এই সব মানুষরা, অবশ্যই মহেশ্বেতা দেবী, এদের ডাকে একটি মিছিল হবে কলকাতার রাজপথে, আপনাদের দেখাবো। কিন্তু তার আগে জানাবো এই মুহূর্তে সবথেকে বড় খবর, মুকুল রায়কে সাংবাদিকরা প্রশ্ন করেন যে বিদ্যুৎজনেরা রাস্তায় নামছেন। মুকুল রায় বলেছেন যে বিদ্যুৎজনেরা, কোট আনকোট মুকুল রায় বলছি, রাজনৈতিক কারণে পথে নামছেন। আপনাদের দ্রুত দেখাবো যে এই যাদের নাম আমি বললাম তারা আবেদনপত্রে ঠিক কী লিখেছেন, এবং বিদ্যুৎজনেদের সেই রাস্তায় নামা যা নন্দীগ্রামের সময় থেকে এ রাজ্যের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে কার্যত জড়িয়ে গেছে, আবার যেন ইতিহাসের পুনরাবৃত্তি। দেখুন, আমি একটাই কথা বলতে যাচ্ছি যে আমার এই দিদির এই কেসটা শুনে ওয়েস্ট বেঙ্গল জানে এই দিদির আমার দিদির এই কেসটা কেন তারা চুপ করে রয়েছে, আমি এইটাই বলতে যাচ্ছি। পশ্চিমবাংলায় অনেক বুদ্ধিজীবীরা আছেন যে তানারা হচ্ছে দিল্লি ঘটনার পরে রাস্তায় নেমেছিলেন, কিন্তু আমাদের এই পরিপ্রেক্ষিতে দেখছি কোনো বুদ্ধিজীবীদের কোনো রাস্তায় নামতে আজ পর্যন্ত আমরা দেখিনি। কামদুনিতে কলেজ ছাত্রীর মর্মান্তিক পরিণতির পরও শান্ত রাজপথ, যার জেরে বারবার একটাই প্রশ্ন উঠেছে, কলকাতা কি ঘুমিয়ে পড়ল? প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলল মহানগরী? না, ভাষা হারায়নি শহর। প্রতিবাদে উদ্বেল হতে সামান্য সময় লাগলো ঠিকই, কিন্তু দেরিতে হলেও কামদুনি কাণ্ডে ফের রাজপথে শোনা যাবে প্রতিবাদের গর্জন। শুক্রবার বিকেল 3টে নাগাদ কলেজ স্কোয়ার থেকে শুরু হবে প্রতিবাদী নাগরিক মিছিল। পা মেলাবেন বিদ্যুৎজনেরা। মঙ্গলবার এক প্রেস বিবৃতিতে শঙ্খ ঘোষ, সৌমিত্র চট্টোপাধ্যায়, মৃণাল সেন, মহেশ্বেতা দেবীরা লিখেছেন, রাজ্যের বিভিন্ন অঞ্চলে প্রায় প্রতিদিনই চলছে বেপরোয়া নারী নিগ্রহ, ধর্ষণ আর হত্যার তাণ্ডব। দুষ্কৃতীদের আচরণ দেখে মনে হয় তারা ধরেই নিয়েছে তাদের শাসন করবার কেউ নেই, যে কোনো কুকীর্তিরই অধিকার আছে তাদের।
অন্যদিকে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে তৈরি হয়ে উঠছে এক আতঙ্কের আবহ। প্রশাসন যদি এখনো এর প্রতিবিধানের জন্য সর্বাত্মক ব্যবস্থা নিতে না পারে, গোটা রাজ্য জুড়ে তাহলে দেখা দেবে এক ভয়াবহ বিপর্যয়। শুধু প্রশাসনিক ব্যবস্থাই নয়, আমরা এও মনে করি যে চারদিকের এই অপশক্তির বিরুদ্ধে আমাদের গড়ে তুলতে হবে প্রবল এবং সংগঠিত সামাজিক প্রতিরোধ। সমস্ত রকম বিভেদ ভুলে সবাইকে একত্র হয়ে প্রতিবাদ জানাতে হবে আজ। দলীয় রাজনীতির বাইরে এসে স্বতঃস্ফূর্ত যে প্রতিবাদের পথ দেখিয়েছেন কামদুনিরই সাধারণ মানুষজন। যে ঘটনা ঘটছে অসহ্য, অসহ্য, অসহ্য। কোনো সুস্থ মস্তিষ্কের লোক এভাবে কাজ করতে পারে না, এভাবে কথা বলতে পারে না, এভাবে চলতে পারে না। মানুষ কী করে সহ্য করছে আমি জানি না। যে নৈরাজ্যগুলো হচ্ছে, আমাদের গণতন্ত্র ঘাঁটি, গণতন্ত্রকে বিনাশ করার যে শক্তি আসছে তারে প্রতিরোধ করার জন্য তৈরি হচ্ছে। আমাদের কর্তব্য আমরা করব। এটা কিন্তু সচেতনতার মিছিল, এটা কিন্তু মনে করিয়ে দেওয়ার মিছিল যে এই একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হচ্ছে। এই পরিস্থিতিকে সামাল দিতে হলে প্রশাসনকে আরেকটু সচেতন হতে হবে। মেয়েদের উপর নির্যাতন, আরেকটা হচ্ছে হিংসার প্রকোপ। বহু ক্ষেত্রেই সরকার এগুলোকে এড়িয়ে যেতে চাইছেন, কখনো তুচ্ছ ঘটনা, কখনো সামান্য ঘটনা। এইগুলো আমার কাছে খুব অনুচিত কাজ বলে মনে হয়েছে সরকারের তরফ থেকে। প্রতিবাদের ভাষার কোনো রং হয় না, গৌণ হয়ে যায় দলীয় পতাকা। দেখিয়ে দিয়েছে কামদুনি, যা উৎসাহিত করেছে শহরের বিদ্যজনদের। তাই ফের রাস্তায় নেমে ক্ষোভে প্রতিবাদে সরব হতে চলেছেন তাঁরা। রিজওয়ানুরের মৃত্যু থেকে সিঙ্গুর নন্দীগ্রাম কাণ্ড, অতীতে একাধিকবার পথে নামতে দেখা গিয়েছে নাগরিক সমাজকে। বিদ্যজনদের সেই প্রতিবাদ বাড়তি অক্সিজেন জুগিয়েছিল তৎকালীন বিরোধী নেত্রীর আন্দোলনকে, আরো জোরালো করেছিল মমতার পরিবর্তনের স্লোগানকে। পরিবর্তনের 2.5 বছরের মধ্যেই ফের শাসকের বিরুদ্ধে রাজপথে নাগরিক সমাজ। ঘটনাচক্রে যে সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ। বোলান্দি, মুকুল রায় বলছেন পঞ্চায়েত ভোটের আগে বিদ্যুৎজনেরা রাজনৈতিক কারণে রাস্তায় নামছেন। এর আগে সিঙ্গুর নন্দীগ্রামে অ্যাকর্ডিং টু মুকুল রায় রাষ্ট্রীয় সন্ত্রাস ছিল, এখন কোনো রাষ্ট্রীয় সন্ত্রাস নেই। তা সত্ত্বেও পঞ্চায়েত ভোটের আগে বিদ্যুৎজনেরা রাজনৈতিক কারণে রাস্তায় নামছেন। বিদ্যুৎজনেরা নামছেন থেকেও বড় কথা, নাগরিক সমাজ নড়ে উঠেছে। 4 জন লেখক বা শিল্পী বা আরো অন্যান্য ফিল্মের লোক, এরা নামার থেকেও আমি মনে করি যে কামদুনিতে, বারাসাতে এবং গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় কামদুনির সমর্থনে যে নাগরিক মিছিল বেরিয়েছে, যেখানে ছাত্রছাত্রীরা আছে, যেখানে সাধারণ মেয়েরা আছে, একেবারে গৃহবধূ আছে, কৃষক বধূ আছে, এইটা যে হয়েছে আমার মনে হয় সেটা আরো অনেক বড় কথা। এখানে আমি জানি আমাদের কিন্তু বোলান্দি উল্টো তো একটা আছে, ধরুন 2 জন মহিলা, অল্প বয়সী মহিলা যারা দেখেছি, এবার এই রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর এই বাগবিতণ্ডার পরে আজকে রাজ্যের মন্ত্রী তাকে বলছেন সিপিএম, তার সঙ্গে মাওবাদী জুড়ে দিয়েছেন। এই যে চাপ রাষ্ট্রের, পরিবারের ভেতর থেকেও হয়তো বাইরে থেকে, আমি বলছিলাম, আমি শুরুই করেছি যে কালকেই হয়তো দেখবো সাংবাদিক সম্মেলন করে এই মহিলা 2 জনকে বলতে হচ্ছে যে আমরা প্রশ্ন করে অন্যায় করেছিলাম, এটা আমাদের অনুচিত কাজ হয়েছে। হতেই পারে চাপ এই পর্যায়ে। শোনো, আমরা যখন কামদুনিতে গেলাম আমাদের সঙ্গে কিন্তু এই কথাটাই হয়েছে শুধু, জানো তো। আমরা যখন গেলাম আমরা ওদের বললাম যে আমরা তো জানি না আপনাদের কি দরকার, হ্যাঁ আপনারা বলুন আমরা কি। ওরা খালি বলছে আপনারা পাশে থাকুন। আমি বললাম দেখুন এই গ্রামে এসে তো থাকবো না আপনার কাছে, কিন্তু কিভাবে পাশে থাকবো? আপনার কি লয়ার দরকার? আপনার কি মানে কি দরকার আপনাদের? তখনই এই কথাটা উঠে এলো যে এই জিনিসটা থিতিয়ে গেলে, এখন দেখা যাচ্ছে থিতিয়ে যাবার আগেই থিতিয়ে গেলে, কারণ এরকম অভিজ্ঞতা আমাদের সিঙ্গুর নন্দীগ্রামের সময় হয়েছে। থিতিয়ে গেলে এক ধরনের রাজনৈতিক, এক ধরনের প্রশাসনিক চাপ ওই পরিবারের উপর আসতে পারে। তাদের বাড়িতে কিন্তু জোয়ান 2 ছেলে আছে, সেটা খুব ভয়ের কথা। আমাদের দেশে তো যৌবন একটা ভয়ের জিনিস। তা সেই কথাটা উঠলো এবং আমরা তাদের বলে এসেছি যে
আমাদের ফোন নাম্বার দিয়ে এসেছি যে আমরা তো চেষ্টা করব যোগাযোগ রাখতে, আপনারাও যে কোনো রকম বিপদে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তো তারপরেই কথা হলো যে কৌশিক বলছিল আমরাই বা কি করতে পারি। তো আমরা এইটুকু করতে পারি, আমরা 50টা লোককে জানাতে পারি, সেই 50 জন 500 জনকে জানাতে পারে, সেই 500 জন 5000 জনকে জানাতে পারে। এই যে এইটুকু যে করতে পারি, এবং সেই চাপটাকে সমস্ত রাজনৈতিক দল ভয় করে, প্রশাসন ভয় করে, এবং এটাই হচ্ছে একমাত্র জিনিস। অস্ত্রের বিরুদ্ধে আমরা এটাতেই দাঁড়াতে পারি, এই সমস্ত ধর্ষকদের বিরুদ্ধে আমরা এই জনমতটা নিয়ে দাঁড়াতে পারি, এর বাইরে কিন্তু কিছু পাই না। তোমাকে কি বলবো সুমন, সিঙ্গুর নন্দীগ্রামের সময় অল্প অল্প অভিজ্ঞতা হয়েছিল, এবারে যে আমাকে রাস্তায়, যেহেতু টিভিতে আমার মুখটা দেখা যায়, রাস্তায় এসে সাধারণ মেয়েরা হাত ধরে বলে যাচ্ছে দিদি আপনার সঙ্গে আছি, আপনি ডাকবেন। মানে এই আমি বলছি, একজন এসে বলছে দিদি আপনি যতদিন পলিটিক্যাল পার্টির বাইরে থেকে এইরকম সত্যি কথা বলবেন, আমরা আপনার মানে আপনার জন্য রয়েছি। মানে এই যে মানুষের, এবং কি বলবো তোমার ছাত্র ছাত্রী অল্প বয়সী ছেলে মেয়েরা ফোন করে বলছে যে আমরা কি করতে পারি। এই যে আমার মনে হয় এটাই হচ্ছে আমাদের আন্দোলনের শক্তি। আমি বলেন দি মুকুল রায়ের একেবারে কি বলেছেন আমার হাতে চলে এসেছে, কোট আনকোট মুকুল রায়, সিঙ্গুর নন্দীগ্রামের মতো রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে এর আগে বিদ্যুৎজনেরা রাস্তায় নেমেছেন, কিন্তু গত 2 বছরে রাজ্যে কোনো রাষ্ট্রীয় সন্ত্রাস ঘটেনি। কামদুনির মতো যেসব দুঃখজনক ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে কড়া ব্যবস্থা নিয়েছে সরকার। 24 ঘন্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রী কামদুনি গিয়ে স্পষ্টভাবে ঘোষণা করেছেন অভিযুক্তদের বিরুদ্ধে ফাঁসির সওয়াল করবে সরকার। ফাস্ট ট্র্যাক কোর্টে তাদের দ্রুত বিচার হবে। সরকার আর কি করতে পারে? এরপরেও পঞ্চায়েত ভোটের আগে রাস্তায় নামা কেন? প্রত্যেক মানুষের নিজস্ব রাজনৈতিক মতাদর্শ থাকে, আমার মনে হয় রাজনৈতিক কারণেই বিদ্যুৎজনেরা রাস্তায় নামছেন। মুকুল রায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তো সেটা তো আমাদের সিপিএম বলেছিল যখন আমরা 14ই নভেম্বরের ওই মিছিলে হেঁটেছিলাম, সিপিএমও বলেছিল। কি হয় জানো তো, পলিটিক্সে যখনই দেখি যে বিরোধী দলে থাকে তার নীতিবোধ খুব স্ট্রং, তার কথাবার্তা না হাসির কথা না, মর্মান্তিক কথা, হ্যাঁ, তার নীতিবোধ, তার বডি ল্যাঙ্গুয়েজ সেটা সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, এবং যখন রাষ্ট্রীয় সন্ত্রাসে আপনার কি মনে হয় না যে একটা রাষ্ট্রীয় সন্ত্রাস তো পুলিশের গুলি ইত্যাদি যেটা মুকুল রায় বলছেন, পাশাপাশি আরেকটাও আছে যে রাষ্ট্রের ইনঅ্যাক্টিভনেস, রাষ্ট্র চুপ করে গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, এটাও একটা সন্ত্রাস। এবং তার যে ব্যাপার, তোমাকে দুটো কথা বলবো। একটা হচ্ছে যে ওইখানে আমরা যাবার আগে এপিডিআর এর টিম গেছিল, ওই পুলিশ তাপস রায় আইসি বোধহয়, তাকে আমরাও একটা স্মারকলিপি দিয়েছি। এপিডিআর তার সাথে দেখা করেছিল, এপিডিআর এর টিম, এবং দেখা করার পর তাপস রায় বলেছিলেন এপিডিআর এর টিমকে, আমি একটু ভুল হতে পারে, হয়তো তাপস রায় নয় অন্য কেউ হতে পারে, সেটা নিয়ে যেন আবার, হ্যাঁ যাই হোক, কোনো একজন পুলিশ অফিসার বলেছিলেন যে আমরা ঘটনা ঘটে গেলে আসবো, হ্যাঁ আগে কিছু করতে পারবো না। এবং এই গেল একটা কথা। দ্বিতীয় আর একটা কথা, কামদুনিতে ওই মেয়েটির একজন জ্যাঠতুতো দাদা, সে ওখানে আমাদের সঙ্গে কথা বলছিল ওই বাড়িতে বসে, সে আমাদের কাছে প্রশ্ন করেছে যে তোমার ইন্টারভিউতে কোনো একজন শিল্পী বলেছেন যে আমরা রাষ্ট্রীয় সন্ত্রাসে নেমেছিলাম, এখন তো কোনো রাষ্ট্রীয় সন্ত্রাস, সে আমাদের কাছে জানতে চেয়েছে রাষ্ট্রীয় সন্ত্রাস কাকে বলে। আমরা চুপ করেছিলাম। হ্যাঁ, মিরাতুন্দি খানিকটা বললেন যে মানে আসলে রাষ্ট্র যেভাবে, এবং এইখানে যেটা হয়েছে সেটা হচ্ছে একেবারে সম্পূর্ণ রাষ্ট্রীয় সন্ত্রাস। আমি এই কারণে বলবো, গোটা অঞ্চল কলকাতা শহর এবং বিধাননগর, হ্যাঁ সমস্ত জায়গাটার হ্যালোজেনের তলায় ট্রাইডেন্ট জ্বলছে, আর ওইখানে একটা বিস্তীর্ণ অঞ্চল। শুধু সুমন, তুমি যদি মানে আমি সবাইকে এটা বলতে চাই যে একটা জায়গা বারাসাতের অত কাছে, বারাসাত কিন্তু বেশ জমজমার জায়গা, সেখানে সব পাওয়া যায়, চাউমিন সব পাওয়া যায়, ঠিক তার অ্যাডজাসেন্ট সেই থানার আন্ডারে একটা জায়গা, সেখানে কোনো মানে কিছু নেই, টিউবওয়েল অব্দি নেই। মানে আমি না মানে দেখে আমি বলছি যে মনে মনে আমি ভাবছিলাম যে এই মেয়েটিকে ধারণ করবার মতো সামাজিক অবস্থা আমাদের নেই। এই মেয়েটি প্রতিদিন 7 কিলোমিটার যাতায়াত করতো, যেত শুধু কলেজ যাওয়ার জন্য, এবং দুপুর 2:30টার সময় সেই জায়গায় ভাইকে যেতে হয়। এটা কিন্তু রাত্রিরে সন্ধ্যেবেলা ভাই গিয়ে আনছে না, দুপুর 2:30টার সময়, মাইন্ড ইট, আলো থাকা না থাকার কোনো ইয়ে থাকছে না, এরকম একটা অবস্থা। দুপুর 2:30টার সময় সেখানে ভাইকে গিয়ে দিদিকে আনতে হয়। সেরকম একটা জায়গাতে এই মেয়েটি ফাইট করে
কাদের সাথে, আমি সেদিনও বলেছি তোমাকে যে কাদের সাথে লড়াই করছিল, আমার বাড়ির ছেলে মেয়েদের সাথে, যাদের পেছনে 6টা করে মাস্টারমশাই। আর ও হ্যারিকেনের আলো, কি বলবো তোমাকে, ওর ঘরের মধ্যে টেবিলের উপর বইগুলো তখনও রয়েছে, মানে বোঝা যাচ্ছে যে পরীক্ষা দিতে গেছে, ছড়ানো ছিটানো বই। মা তো কোনো কথাই বলছেন না। আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের উনুন জ্বলেছে? গ্রামে আমি একটা দেখেছি যে মৃত্যুর পর অনেক দিন উনুন জ্বলে না, আগুন জ্বলে না। তো ওর মা বললেন যে আমার যা খাবার পাঠিয়ে দিচ্ছে, মানে আগুন জ্বলেনি তখনও আর কি। তা এই রাষ্ট্রবিজ্ঞানীরা বলেন যে রাষ্ট্রীয় সন্ত্রাস ইনফ্যাক্ট মিড 70s এ যখন এখানে কংগ্রেসের শাসন, তখনও অনেকে বলছেন যে একটা সময় সিদ্ধার্থ শঙ্কর রায় অ্যাক্টিভ হননি, পুলিশকে অ্যাক্টিভ হতে বারণ করেছেন, সেই সুযোগে সমাজ বিরোধীরা শাসক দলের কাজ করে দিয়েছে, সেটাও রাষ্ট্রীয় সন্ত্রাস। ডেফিনেটলি তুমি যে এই যে একটা অঞ্চল, সেখান থেকে তোমার পুলিশ বলছে ঘটনা ঘটলে আসবো, তোমার স্টেট অ্যাপারেটাস বলছে, হ্যাঁ স্টেটই বলছে আমাকে ধরতে হবে, তোমার কোনো আলো নেই, তোমার কোনো জল নেই, তোমার কোনো পরিবহন ব্যবস্থা নেই। মানে রাজারহাট থেকে বোধহয় 2 কিলোমিটার, আমাকে দেবদূত ঘোষ যে অভিনয় করে ও গিয়েছিল আমাদের সাথে, ও বলল রাস্তাও নেই, রাস্তা ভেতরটা তো নেই, স্বয়ং মুখ্যমন্ত্রীকে মোটরবাইকে যেতে হয় না। ওখানে মুখ্যমন্ত্রী অবশ্য যেটা দিয়ে গেছেন একটা কালভার্ট ভাঙা, আমরা ঘুরে গেছি খানিকটা 7-8 কিলোমিটার। উন্নয়নটা কিন্তু আজকের একদিনের সমস্যা না, অনুন্নয়ন একদিনের সমস্যা কেউ বলেনি। ওই ছেলেমেয়েরা না ওদের বাড়ি থেকে সবাই বলেছে, এটা যেটা বলছেন আপনি সঠিক কথাই বলছেন। আমি বলছি উন্নয়নটা দীর্ঘদিনের সমস্যা। আমি সেটাই তো বলছি, আমি জিজ্ঞেস করেছি যে আপনাদের এখানে এই চোলাইয়ের ঠেক চলছে, এটা কতদিন ধরে ওই অঞ্চলে? আচ্ছা, আমি এক্সাইজ ডিপার্টমেন্টের একজনের ইয়ে থেকে শুনলাম যে চোলাইয়ের মধ্যে কি সব দেয়া হয়, ধূত্র, অতটা জানতাম না, কি ধূত্র, বিচি টিচি ইত্যাদি, সেইগুলোতে নাকি ওই ধরনের কাজ করবার পক্ষে তাকে ইনস্টিগেট করে, মানে ওই নেশাটার মধ্যেই জিনিসটা, সেইটা যে তাদের ধারে ধারে। আমি বললাম এটা কতদিন? ওরা বলল 25-30 বছর। একটি ছেলে বলল যে আমি জন্মস্তক জানছি যে এই হচ্ছে। একটা অঞ্চলে বাচ্চারা মানুষ হচ্ছে লিকারের গন্ধের মধ্যে। আচ্ছা, সেটা তো গেল। তারপরে আমি জিজ্ঞেস করলাম আপনারা 25-30 বছর ধরে কি করছিলেন? এটা যে হচ্ছে, বলে আমরা আতঙ্কে কথা বলিনি। আমি বললাম কেন? তখন বলল যে দেখুন, এখন যারা আনসার আলী কিন্তু একসময় মাজিদ মাস্টারের ইয়ে ছিল এবং সে ওই সিপিএম এর এই সাগরেদ ছিল, তো তখন এই যারা করেছে এদের প্রত্যেককে আমরা চিনি, প্রত্যেকের নাম জানি। আমরা আতঙ্কে পুলিশের কাছে বলিনি, কারণ যদি বলি তাহলে কিন্তু এরা কিন্তু ইয়েতে উঠবার সময় বলে গেছে, পুলিশের গাড়িতে যখন এদের তুলছে, কি স্পর্ধা যে আবার ফিরে আসবো কদিনের মধ্যে, এসে আবার এই কাজই করব। এবং তাতে ওর বাড়ির লোকেরা আবার আতঙ্কিত হয়ে আছে যে মানে এরকম একটা থ্রেট দিয়ে গেছে। অর্থাৎ একজন ব্যক্তির বিরুদ্ধে একদিকে যেমন প্রশ্ন করলে রুষ্ট হচ্ছে, রাষ্ট্র বনাম ব্যক্তি হয়ে যাচ্ছে, অন্যদিকে এই সমাজ বিরোধীরা তাদের রক্তচক্ষুর মধ্যেই থাকতে হচ্ছে ব্যক্তিকে, একা, অসহায় অথবা সামাজিকভাবে যূথবদ্ধভাবেও অত্যন্ত অসহায়। আপনাদের এবার দেখাবো যে এই নির্যাতিতা এবং আমাদের মধ্যে যে আজ নেই তার বাবা, সেই মেয়েটির বাবা আজকে আমাদের সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী এই গোটা সফরটা থেকে এই পরিবারটি তারা ঠিক কী পেলেন। রাত অন্ধকার, সকালেও অন্ধকার যেন ঘোচে না। জীবনের অন্ধকার ঘোচাতে দিনরাত পরিশ্রম। স্বপ্ন বলতে কলেজে পড়া মেয়েটা। শুধু তো মেয়ে ছিল না, ছিল মা। সেই মেয়েকেই ধর্ষণ করে নৃশংসভাবে খুন করেছে দুষ্কৃতীরা। নিমেষে সব স্বপ্ন চুরমার। পায়ের তলার মাটি সরে গিয়েছে, গলার কাছে দলা বেঁধে রয়েছে যন্ত্রণা। কামদুনি কাণ্ডে মেয়ে হারানো বাবা কোনো চাকরি চাননি, আর্থিক সাহায্য চাননি। চেয়েছিলেন অপরাধীদের ফাঁসি। চেয়েছিলেন মুখ্যমন্ত্রী একটিবারের জন্য তাদের যন্ত্রণার জীবনযাপনটাকে একবার দেখে যান। একবার দেখে যান কিভাবে অপরাধের অন্ধকার আনাচে কানাচে। যে কজনা মেয়ে রে করেছে ওই কজনার ফাঁসি দিতে হবে। আমার চাকরি ফাকরি কোনো আমার লোভ নেই, আমার টাকারও লোভ নেই। টাকা আমি উপায় করি, টাকা কোনো জীবজন্তু কুৎসা উপায় করে না, টাকা মানুষ উপায় করে। আমি এই বলেছিলাম। ঘটনার 10 দিন পরে মুখ্যমন্ত্রী গেলেন মৃতের বাড়িতেও। বাড়িতে তখন পরিবারের সকলেই হাজির। দাওয়ায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বললেন, বাবাকে ডাক্তার দেখিও।
ঘরে ঢুকে আছে, ঘরে ঢুকে আছে, ঘরে ঢুকে আছে, ঘরে ঢুকে আছে, ঢুকে যা, ঢুকে যা। কিন্তু মৃতের বাবার সঙ্গে যখন দেখা করলেন তখন কি বললেন মুখ্যমন্ত্রী? মৃত ছাত্রীর বাবার দাবি তার অনেক কিছু বলার ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী তেমন কোনো কথাই বলেননি। আমি যে আমার যে আশা পরে একটা যন্ত্রণা হচ্ছে, আমি যে দুটো কথা বলবো সে কথা বলার টাইমই পেলাম না, কিছুই কথা বলতে পারি না। আমি আর ওজন জিজ্ঞেস করবো, দিদি তুমি এতদিন তোমার খবর দিচ্ছি, তুমি আসেন না করো, তা যদিবা আসলেন দুটো কথা বলবো, তা তুমি চলে যাচ্ছ, কোনো অ্যালাউ করলো না কথা। মৃতের বাবা সহ কামদুনির বাসিন্দাদের তাই প্রশ্ন, এত কম সময়ের জন্য তাহলে কি করতে এলেন মুখ্যমন্ত্রী? এবিপি আনন্দ। 10 দিন ধরে ধীরে ধীরে বাড়ছিল মাননীয় মুখ্যমন্ত্রী কামদুনি গ্রামে যাবেন এই দাবি, একেবারে সরাসরি মাটির কাছ থেকে উঠে আসা দাবি, গ্রামবাসীদের দাবি। আপনাদের দেখাবো যে কিভাবে চরম গোপনীয়তার মধ্যে এবং স্বীকার করতে কোনো বাধা নেই যে সংবাদ মাধ্যম আমরাও কিন্তু জানতে পারিনি যে মাননীয় মুখ্যমন্ত্রী সোমবার যাবেন বা যাচ্ছেন। তারপরে কার্যত স্থানীয় আমাদের সংবাদদাতারা প্রায় দৌড়ে ঘটনাস্থলে যান। এই চরম গোপনীয়তার এই যাত্রাপথের একটা ছবি দেখাবো এখন। কোনো আর্থিক সাহায্য লাগবে না, দাবি একটাই, অপরাধীদের ফাঁসির ব্যবস্থা করুক সরকার। আর মুখ্যমন্ত্রী অন্তত একবার গিয়ে এলাকার করুণ ছবিটা নিজের চোখে দেখে আসুন। কামদুনির এই একরোখা দাবির সামনে সোমবার হঠাৎই সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু চরম গোপনীয়তার ঘেরাটোপে। বেলা 12:10 হঠাৎ মহাকরণ ছেড়ে বেরিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আচমকা কোথায় বেরোলেন মুখ্যমন্ত্রী? মহাকরণের কর্তাদের মধ্যে শোরগোল পড়ে যায়। তখনও নিহত তরুণীর পরিবারকেও জানানো হয়নি মুখ্যমন্ত্রী কামদুনি যাচ্ছেন। দুপুর 1:30 মুকুল রায়ের সঙ্গে কামদুনি পৌঁছন মুখ্যমন্ত্রী। কামদুনি মোড় থেকে মৃত তরুণীর বাড়ির মাঝে রয়েছে কালভার্ট, যার ওপর দিয়ে সচরাচর গাড়ি চলে না। কামদুনি গ্রামে ঢোকার পথেই পড়ে এই কালভার্ট। এই রাস্তাটি কাঁচা রয়েছে এবং এইখানেই কালকে মুখ্যমন্ত্রী নেমে পড়েন তার গাড়ি থেকে নামার পর এখান থেকে তিনি মোটর বাইকে রওনা দেন গ্রামের ভেতরে। কিছুটা গিয়ে বাইক থেকে নেমে পড়েন মুখ্যমন্ত্রী। এই জায়গাটাকে বলে কামদুনি ঘোষপাড়া, আর এই জায়গাতে এসেই মুখ্যমন্ত্রী নেমে পড়েন তার বাইক থেকে। এখান থেকে তিনি রওনা দেন হেঁটে এই গলির ভেতর দিয়ে। বাইক থেকে নেমে হেঁটে মৃতের বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষপাড়ার ওপর পিচ রাস্তায় নেমে পড়েন মুখ্যমন্ত্রী বাইক থেকে। তারপর এই ইটের রাস্তা দিয়ে এগিয়ে যান বাড়ির দিকে। রাস্তা থেকে এই বাড়ি পর্যন্ত দৈর্ঘ্য প্রায় 50 মিটার। টালির চালের কাঁচা বাড়ির দাওয়ায় মুখ্যমন্ত্রী যখন পা রাখলেন তখন প্রায় দুপুর 2। মৃতের পরিজনদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেই রওনা দেন মুখ্যমন্ত্রী। ফেরার পথে আর বাইকে চাপলেন না মুখ্যমন্ত্রী। বাড়ি থেকে বেরিয়ে সোজা গ্রামের ভেতর দিয়ে হাঁটতে শুরু করলেন। দূরত্ব প্রায় 1 কিলোমিটার। কালভার্টের কাছে এসে গাড়িতে উঠে পড়লেন। শেষ হলো মুখ্যমন্ত্রীর ঝটিকা কামদুনি সফর, কিন্তু রয়ে গেল অনেক প্রশ্ন। পেছনে থেকে গেল কামদুনির ক্ষোভ। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ। অরুণাবদার কাছে আসবো। অরুণাবদা, সিপিএমের নেতারা গেছেন, কংগ্রেসের নেতারা গেছেন, অতীতের বামপন্থী যারা নিজেদের বলতেন সেই রকম বিদ্বজ্জনেরা গেছেন, অতীতের পরিবর্তনপন্থী যারা পরিবর্তন চেয়েছিলেন সেই রকম বিদ্বজ্জনেরা গেছেন। কাউকে ঘিরে বিক্ষোভ হলো না, কিন্তু একদম শুরুর দিন থেকে দেখুন হাজি নুরুল, জ্যোতিপ্রিয়, স্বয়ং মুখ্যমন্ত্রী, বিক্ষোভ হচ্ছে কেন? প্রথমত অথচ জায়গাটা তৃণমূলের, এবং যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 12টার 11টা তৃণমূল কংগ্রেস, পরেরটাও ইলেকশন হবে না, যেটা 12টায় আসবে, তৃণমূল 12টায় আসবে। প্রশ্নটা সেখানে না, কি হয় আমরা যখন যাই আমরা তো অপোজিশন, ও জানে কিছু করতে পারবো না, কিন্তু সহানুভূতি আর আমাদের ক্ষোভগুলো আমাদের কাছে জানায়। কিন্তু যখনই মানে রুলিং পার্টির লোক আসে, স্বাভাবিক তার কাছেই তো বলবে। বুদ্ধবাবু কি কম ফেস করেছেন আয়লা যখন গেলেন? কি বিক্ষোভ ফেস করেছেন আয়লাতে? তার এমএলএ কে পুরো ওই কাদা দিয়ে, তোমার এলাকায় তো সুজন, কাদা দিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছিল যখন গেলেন। মানে এটা স্বাভাবিক, এটা কিন্তু সেইখানে কি হয় জানো তো, সেখানে কাম মানে KCALM, মানে মস্তিষ্কের ঠান্ডাটা ধরে রাখা একটা ব্যাপার।
আমি বলি যে পুলিশ বলছো না, যে চাপ, আমি একটু অন্যদিকে চলে যাই, কারণ কেন হচ্ছে না পুলিশ চাপদানির মামলায়, আচ্ছা আমি খুব বড় অফিসারদের শুনতে বলেছে, নাম বলছি না, বলে আচ্ছা আমি যদি চাপদানির মামলায় এমএলএটাকে গ্রেপ্তার করতাম, কাল আমার সিআইডির পদটা থাকতো? উত্তর হলো চলে যেত। তার থেকে বাবা সিবিআই যাক, আমার পদ বাঁচুক। তো থানার ব্যাপারটাই তাই দাঁড়িয়েছে, ও যে ধরবে গিয়ে, এই যে তোমার এই যে লোকটা বললো তোমার সিপিএম এ ছিল, তারপর গিয়ে যে রেপের এগেনস্টে যাচ্ছে, চার্জ কি নাম দিদি? আনসার আলী। আচ্ছা তুমি আমি বলো ক্যানিং টুতে না, ধনেখালি বলুন, হ্যাঁ ধনেখালি সিবিআই দিতে বিচারপতি বাধ্য হলে, হ্যাঁ ধনেখালি, এই সরি ভুল বল, চাপদানি না, ধনেখালির কথা আমি ভুল করলাম, ধনেখালি। আচ্ছা আমি আরেকটা প্রশ্ন করছি সুমন তোমাকে, যে এরা বলছে যে সিপিএম এর লোকেরা করেছে কাজটা, আবার সিপিএম এর লোকেরাই প্রতিবাদ করছে, এটা কি করে হয়? এটা তো লজিক্যাল। সিপিএম এর লোকই যদি দিদি ভাই একটা সহজ কথা বলি, মানে এটা সহজ দিদি ভাই, মুখ্যমন্ত্রী এমন লজিক্যাল কথা বলছে, না না সত্যি কথা বললে, সত্যি কথা বললে আপনার মস্তিষ্কের প্রয়োগ লাগে না। এক্স্যাক্টলি, যখনই একটা মিথ্যা কথা বলবেন পরেরটা কিন্তু ধরা পড়ে যায়, তাকে ঢাকতে হবে, কন্ট্রাডিক্ট। আবার একটা মিথ্যা কথার জন্য ম্যানুফ্যাকচার করতে হবে। যে বললো না 12টা, তুমি ক্যানিং টুতে কি পজিশনটা দেখো, 12টা আমি অ্যাক্রস দি পার্টি লাইন বলছি, 2003-এ আনকন্টেস্টেড সমিতিতে, পুরো সমিতিটা আনকন্টেস্টেড, 2008-এ আনকন্টেস্টেড, 2013-এ আনকন্টেস্টেড, 2003-এ যে লোকগুলো দাঁড়িয়েছিল সেইগুলো 2008-এ দাঁড়িয়েছে, তারাই আজকে তৃণমূলের ঝান্ডায় 2013। আমি খবরের কাগজে দেখলাম মিছিল বার করেছে, রেজাক মোল্লার লোকেরা ওদিকে চলে মিছিল বার করেছে। এখান থেকে একটা মারাত্মক ফ্যাক্ট বেরিয়ে আসছে, তার মানে ওই এলাকার লোক গত 10 বছর এবং আগামী 5 বছর ভোট দিতে পারেনি কোনো দিকে, এবং একটা সেট অফ পিপল এরাই কন্ট্রোল করছে, নয় সিপিএম এর হয়ে, নয় তৃণমূলের হয়ে, কাল যদি কংগ্রেসের ক্ষমতা আসে কংগ্রেসের হয়ে। এই ট্রেন্ডটা, এটা কিন্তু পুলিশের মানে নিষ্ক্রিয়তার জন্য। তুমি দেখো এই যে পার্ক স্ট্রিটের কাণ্ড, পুলিশ কিভাবে সেভ করে, এগুলো তো বলা যায় না। লোককে পুলিশ ধরেছে, যে লোকটাকে দিল্লি না কোথা থেকে একটা লোককে ধরলো, তার সঙ্গে রেপের চার্জে কিন্তু সঙ্গে ছিল, তার সঙ্গে পাওয়া গেল মারিজুয়ানা। যখন এলো এখানে পাবলিক প্রসিকিউটর ডেকে পাঠালো পুলিশকে, যে কি ব্যাপার বলুন, এই আপনি হয়তো রেপের চার্জে না দিতে পারেন, কিন্তু সঙ্গে তো এই জিনিসটা পাওয়া গেছে, এবং অ্যাকচুয়ালি সেই লোকটা ড্রাগসের ব্যবসা করে, ড্রাগসের সঙ্গে জড়িত। কাটা গেল, বেল পেয়ে গেল, চলে গেল, তাকে আটকানো যেত, বেল পেয়ে গেল। পুলিশের কোথাও কোনো সম্পর্ক আছে, নইলে পুলিশ করবে কেন? দুই হলো, এই অম্বিকেশ বাবু বসে আছেন, আমার মনে আছে ওনার ওখানে একখানা সেমিনার হচ্ছিল, ওপেন সোসাইটি অ্যান্ড ইটস এনিমিজ, এটা কার্ল পপারের বিখ্যাত, কার্ল রেমন্ড পপার, যিনি একদম ভয়ানক অ্যান্টি কমিউনিস্ট ছিলেন, তার উপর বেস করে এলাকার ছেলেরা যারা তৃণমূলের সঙ্গে জড়িত, তাহলে মশাই এসব করা চলবে না, এসব করা চলবে না, চলে যান, ব্যাপারটাই বুঝো না। এবং আমি গিয়ে দেখলাম ওনার এলাকায় যে 300-400 লোক হয়েছিল কি আরো বেশি, 80 জন মধ্যে ডক্টরেট, এটা একটা পিকুলিয়ার জিনিস ওই এলাকায়, মানে ডক্টরেট সব আমেরিকা, ইংল্যান্ড, ফেরত যার বাড়িতে গেছে সে আমেরিকা, তারা কমিউনিজমের নাম শুনতে পায়নি, বলো কমিউনিস্টরা তোমার বিরুদ্ধে। সে ভদ্রমহিলা বলছে যে এই লোকাল যাদের দেখলাম তাদেরও আমরা ভয়ানক বিরুদ্ধে, যদি দরকার পড়ে এর দিকে যদি মানে লেনিনকেও ভোট দিত, আমি লেনিনকে ভোট দেবো, এদের দেবো না। একদম এই ও ছিলেন তো, দ্যাট ওয়াজ দি ল্যাঙ্গুয়েজ। বলে এরা ওপেন সোসাইটি এন্ড ইটস এনিমিজ জানে না, মশাই এখানে করা যাবে না, এই ভাষা এদের রাত্রেবেলা বলছে সেটা করা যাবে না। আমি ওনাকে বললাম করুন, দরকার বলে মার খাবো, কি করা যাবে। অর্জুন সিং, আমি বলছি অর্জুন সিং মাইকে বলছে, মিটিংয়ে বলছে অরুণাবু এলে আমি দেখে নেবো, এলাকায় মারবো। স্বাভাবিক, ও তো বুদ্ধির জোরে পারবে না, তো গায়ের জোর ব্যবহার করতে হবে। তাই জন্য আমি কাল ব্যারাকপুরে গেছিলাম, কত মারে দেখি, মার খাবার জন্যই গেছিলাম। এই যে জায়গাগুলো দেখো, দিল্লির সঙ্গে, দিল্লিতে যখন আমি সেদিন যখন রেপ হলো তখন জাস্ট পরেই আমি দিল্লিতে পৌঁছেছি, ভয়ানক অবস্থা। কিন্তু দিল্লিতে শিলার দীক্ষিত যেদিন প্রথম গেল তাকে বাধা দিয়ে আটকে দেওয়া হলো, সে কিন্তু প্রবল ঠেলাঠেলি, আমরা সেই ফুটেজ দেখিয়েছি, গায়ের জোরে বাধা ঠেলাঠেলি। সে চলে এলো, পরের দিন গেল, মালাটা দিল, কিন্তু সে কখনো বলেনি ভাই এটা বিজেপির চক্রান্তে আমায় পিটিয়েছে, অথবা সিপিএম এর চক্রান্তে পিটিয়েছে, বা ধর্ষণকারী বিজেপি। কেন এইটা হলো সেন্সের, এটা যেটা আমি বলছি, যেটা যে যে জায়গায় হচ্ছে যে খাদ্যমন্ত্রী বালু, এরা তো মানে মমতা ব্যানার্জির সবচেয়ে বড় যদি শত্রু হয় তাহলে এই বন্ধুগুলো, যে স্টেটমেন্ট দিচ্ছে একটার পর একটা। প্রথমে বললো, প্রথমে যখন শুনুন আমার বাড়িতে যদি রেপ হয়, কি বলে মশাই আপনার বউকে চাকরি দিয়ে দিচ্ছে,
স্বাভাবিক আমি রিভোল্ট করব যে আমার মেয়েটা কি পণ্য নাকি? পণ্য যে ভাই তাকে জেগে উঠছে রেপ করতে পারে, টাকা পয়সা দিলেই হয়ে গেল। এই যে বেসিক জায়গাটা, এদের বুদ্ধিটা নেই। এই বুদ্ধিটার প্রয়োগটা একটা জিনিস আছে জানো তো, অসম্ভব মিথ্যা কথা। আমি নিজে শুনেছি, জ্যোতিপ্রিয় মল্লিক বক্তৃতা দিচ্ছিলেন বোধহয় হাবড়াতে, আমি বলছেন কি যে ইয়েতে প্রতিপক্ষ কথা বলছেন যে যারা যায় তাদের টাকা দেয়। আমি একবার গিয়েছিলাম, আমাকে একটা ইয়েতে করে জ্যোতিপ্রিয় মল্লিক বলছেন, হ্যাঁ আমি নিজে শুনেছি, আমাকে আমার এখনো প্রতিপক্ষ অনুষ্ঠান একমাত্র আমি করি, শুরু থেকেই করি, এই সৌভাগ্য কোনোদিন হয়নি যে এখানে উনি এসেছেন প্রতিপক্ষ অনুষ্ঠানে, কোনোদিন আসেননি না। নাকি ওনাকে একবার ডাকা হয়েছিল, তাকে নাকি খামে করে খাম দেওয়া হয়েছে একটা, সেই খামে টাকা ছিল। তা আমি তীর্থঙ্করকে বলে আমাকে তো দেয় করে যাচ্ছে, করে দেয় তো, করে যায় বলেছে করছেন না, এগুলো খুব সস্তা অভিযোগ। না না, ও করছে, বলতেই হবে বলে বলছেন। না আমি বলছি মিথ্যে কথা, না বলতেই হবে বলে বলছেন, এগুলোর কোনো আপনার সাথে সপক্ষে কোনো প্রমাণ নেই। না আমি নিজে মহোদয়, না না মহোদয়, প্রতিপক্ষ অনুষ্ঠানে আমি নিজে শুনেছি, কানে শুনেছেন, আমি আমার বলা শেষ হয়নি। দিদি আমি নিজে কানে টেলিভিশনে শুনেছি টাকার বিনিময়ে, সুমন বলছে আপনার কান থেকে আপনি আবিষ্কার করেন, একাধিক লোক, আমি কেন শুনবো, একাধিক লোক টেলিভিশনের টাকার বিনিময়ে আমরা আসি। ঠিক আছে ভাই, ঠিক আছে, টাকার বিনিময়ে আমি যে কথাটা বলছি সেটা সত্যি না মিথ্যা তো দেখতে হবে। আমি টাকার বিনিময়ে যদি বলি বা লিপস্টিক মেখেই বলি, সেটা দেখতে হবে যে সেটা সত্যি কি মিথ্যে, মানে যুক্তি দিয়ে সেটা কাটা যাচ্ছে কিনা। এখন আমি একটু এবার হালকা করি, এই কাগজটা খুললে না ভয়ানক একটা রিক্রিয়েশন পাই সকালবেলা, আনন্দবাজার, এবেলা বা জন্য টেলিগ্রাফ, বেশ মজার মানে রিক্রিয়েশন। তুমি গোল্ড রাশ দেখেছিলে ছোটবেলা? তুমি দেখো, গোল্ড রাশ দেখবে না কেন, গোল্ড রাশ সেখানে দেখেছিলেন একখানা, ওই ঝড় হচ্ছে, ওই লোকটাকে মাংস খুব খিদে পেয়েছে, চার্লি চ্যাপলিন বলছে জুতোটা সেদ্ধ করে কেটে কেটে মাংস খাচ্ছে। তারপরে লাস্টে কি হলো, পেরেকটা দিয়ে খাচ্ছে যেন মুরগির ঠ্যাং। এবার সেই লোকটা এবার একে দেখলো, হঠাৎ দেখলো খিদে তো মেটেনি, চার্লি চ্যাপলিন এই মুরগি ভাবা শুরু করলো, দৌড়চ্ছে। আমি বলি রাইটার্স থেকে মুরগি বিক্রি হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার থেকে। ভবিষ্যতে কিন্তু যে এলাকায় এগোচ্ছে বালুরা কিন্তু মমতা ব্যানার্জিকে মুরগি বানিয়ে দেবে। মুরগি সেন্সে আমি বলছি হাসির খোরাক, হাসির খোরাক। থেকে কিন্তু মুরগি বিক্রি হয়নি। আরে বাবা, আপনি একটু সংশোধন করেন। 150 টাকার ওখানে একটা গাড়ি এসেছিল, যে গাড়িটা পশ্চিমবঙ্গ সরকারের, সেই গাড়ি থেকে রাইটার্সের কিছু কর্মী কিনেছিল, তার মানে রাইটার্স থেকে বিক্রিটা হয়নি। রাইটার্সের ক্যান্টিন থেকে, এটা এগুলো রাইটার্সের ক্যান্টিন থেকে, না না ক্যান্টিন থেকে নয়, সামনে গাড়ি এসে দাঁড়িয়েছিল, যে গাড়ি নিয়ে বিক্রি করছে। গাড়িটা এর বাইরে, আমার মাথাটা একটু মোটা, দেখেছিলাম রাইটার্স থেকে বিক্রি হচ্ছে, যাই হোক একটু বুঝে একই ব্যাপার হলো। যাই হোক, মুরগি বিক্রি হচ্ছে, মমতা ব্যানার্জি বলছে 160 টাকা 150। দ্যাট ইজ দি পারপাস অফ দি অ্যাডমিনিস্ট্রেশন হয়ে গেছে। এই ঘটনাটা আমি তাকে সাধুবাদ জানাই, তিনি গেছেন, এটা ঘটনা। কিন্তু এই যে বিরোধী দলনেত্রী অথবা বিরোধী দলনেতা হয়ে যেটা বলা যায়, সেটা কিন্তু ক্ষমতায় বসে কিন্তু 5 বার চিন্তা করতে হয়, 5 বার চিন্তা করতে হয়। ধরুন যে ভাষায়, এই যে সেদিন মুকুল রায় বলেন আমরা কোনোদিন কারো বাড়িতে বিক্ষোভ দেখাইনি, চোখে লোকে ভুলে যায় বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে অটোর ব্যাপার নিয়ে পামেনু বিক্ষোভ হয়েছে। অরুণাবদা ডেটটা মনে আছে, 2রা ফেব্রুয়ারি 2011। হ্যাঁ, এবং মমতা ব্যানার্জি নিজে উপস্থিত। এক মিনিট, সেটা হয়েছিল হাইকোর্টের অর্ডারে। ইটস নট দ্যাট হাইকোর্টের অর্ডারে বলেছে যে করতে পারবে না। না না, তাছাড়াও যেদিন আশুতোষ কলেজে যে মারামারি হলো, সেদিনও তো পাম এভিনিউতে, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হয়েছিল। এটা হয় তো, তাই তো বলছি আরে এটা হয়ে থাকে। না না না, আমি পয়েন্টটা ধরুন, মুকুল রায় বলেছে আমরা কখনো করিনি, আমরা কখনো, সেটা ভুল, সেটা আপনারা করেছেন, আপনারা করার পরে ওরা তো বলেনি যে আমরা করিনি। আমরা তো কখনো, ভাই কেন অযথা, না না আনসার আলী which is wrong। কে এই আনসার আলী? আপনাদের দেখাবো যে এই বারবার এইটুকু আলোচনার মধ্যে যার নাম উঠে এলো, আনসার আলী কেসে। কামদুনিতে কলেজ ফেরত ছাত্রের মর্মান্তিক ধর্ষণ, খুন, তোলপাড় রাজ্য রাজনীতি। মূল অভিযুক্ত আনসার আলী। কে এই আনসার আলী? কিভাবে এত ক্ষমতাবান হয়ে উঠল সে? এত নৃশংস অপরাধ করার সাহস কিভাবে জোগাড় করলো আনসার? কার মদতে? উঠে আসছে নানা প্রশ্ন। আনসারের রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক উস্কে দিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কামদুনি গিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি। তাঁর দাবি অপরাধীরা সিপিএম এর মদতপুষ্ট।
গুন্ডাগুলো যারা ধরা পড়েছে তারাও কিন্তু সিপিএম এর সাথেই দীর্ঘদিন সিপিএম এর একদম সাপোর্টে ছিল এরা। কিন্তু মমতা এই দাবি করলেও মৃতের আত্মীয়রা কিন্তু সম্পূর্ণ উল্টো কথা বলছেন। আনসার আলী মা মাটিয়াগাছায় বাড়ি, মোটামুটিও কম বেশি একটা মোস্তান বলাই চলা যায়, মানে ওর ভয় পায় সবাই, অনেকেই ভয় পায়। ওই মানে এখন বর্তমানে যারা আর কি শাসক দল এদেরই ও সমর্থক। এই পার্টির নাম করে হুমকি দেয়। হ্যাঁ পার্টির দেয়, হুমকি দেয়। আমাদের রাত দিন এখানে মেয়েরা যাচ্ছে টুন কাটে। সিপিএম এরও দাবি অভিযুক্তরা তৃণমূলেরই মদতপুষ্ট। ওই গ্রাম পঞ্চায়েতে একজন মাত্র আমাদের কেবলে নমিনেশন দিতে দিয়েছে, আর বাকি কাউকে নমিনেশনই দিতে দেয়। ওই নমিনেশন দিয়ে যখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে তখন বিজয় উৎসব হচ্ছে। কারা করেছে? মোটর সাইকেল বাইক। তারা পঞ্চায়েতে যারা মনোনয়ন জমা দিতে দিচ্ছে না, যারা হামলা করছে বাহিনী নিয়ে, তারাই ওই মহিলার উপরে, এই মেয়েটির উপরে এই আক্রমণ করল। কামদুনির বিক্ষোভেও সিপিএম কে দেখছেন মুখ্যমন্ত্রী। তার দাবি সিপিএম রাজনীতি করছে। আমি শুনে নিচ্ছি, সব বলে দিচ্ছি। আপনি বেশি কথা বলবেন না, অনেক হয়েছে। কোনো রাজনীতি করবেন না, রাজনীতি করছে এখানে। মুখ্যমন্ত্রীর দাবি সোমবার কামদুনিতে ঢুকতেই তিনি দেখেন চারদিকে লাল পতাকায় ছেয়ে গিয়েছে, কিন্তু মঙ্গলবার কামদুনি ঘুরে দেখা গেল অন্য ছবি। লাল পতাকার পরিবর্তে চোখে পড়ল তৃণমূলের পতাকা। এই মুহূর্তে দেখাবো গ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু এভাবেই উঠছে তৃণমূল কংগ্রেসের পতাকা। মুখ্যমন্ত্রী গতকালই অভিযোগ করেছিলেন যে সিপিএম এর পতাকায় মোড়া, কিন্তু গ্রামের ল্যাম্পপোস্ট কিংবা গাছ কিংবা যেখানে যেখানে বসার জায়গা, সমস্ত জায়গাতেই কিন্তু তৃণমূল কংগ্রেসের পতাকাই ধরা পড়ল। গোটা গ্রাম বা এলাকার চারপাশ ঘুরে কোথাও কিন্তু সিপিএম এর একটি পতাকাও আমাদের ক্যামেরায় ধরা পড়েনি। কামদুনিতে সিপিএম এর প্রভাবে দাবি মানতে রাজি নন স্থানীয় বাসিন্দারাও। কামদুনি গ্রামকে বলে গেছে এখানে সব সিপিএম করে। এখানে সিপিএম কে করে? গ্রাম পঞ্চায়েত থেকে, সমিতির থেকে সব বিনা প্রতিদ্বন্দ্বিতা জয় করে দিচ্ছি। কীর্তিপুর 2 নম্বর পঞ্চায়েত, এখানে 12খানা না 14খানা বুথ আছে, বিনা প্রতিদ্বন্দ্বিতা জয় হয়ে গেছে। আবার কামদুনি কারা সিপিএম করছে? কামদুনি অবশ্য অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় নিয়ে ভাবিত নয়। তাদের কাছে ঘরের মেয়েটা চলে যাওয়াটাই আসল বিষয়। তারা চায় না রাজনীতির লড়াইয়ে জড়াতে, তারা চায় আনসার আলীদের শাস্তি। সুমিত সেনগুপ্ত রিপোর্ট, এবিপি আনন্দ। যেটা আবার বলছিলাম যে এই যে পুলিশের যে নপুংসকতা, আপনি ভাবুন কাটোয়া কাণ্ড হলো, মুখ্যমন্ত্রীর পক্ষে জানা সম্ভব না সেটা রেপ কি নট রেপ। তখন সে পুলিশের প্রধানকে জিজ্ঞেস করছে কি কাটোয়াকে রেপ হয়েছে, উনি বললেন না, নপালজিত। একটা সে বলছে যে নয়, পরের দিনই বেরোলো রেপ, ওকে তো সঙ্গে সঙ্গে তাড়িয়ে দেওয়া উচিত। একটা হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সে বলছে রেপ নয় কাটোয়ার, পরের দিন জানা গেল রেপ, এবং রেপ নয় বলছে কোথায়? ইন ফ্রন্ট অফ পাবলিক, চিফ মিনিস্টারকে। আর চিফ মিনিস্টার মিসলেড হচ্ছে। আমি মমতা ব্যানার্জিকে খুব মানে খুব কি বলবো সমর্থন করেই বলছি যে তাকে যদি এই পুলিশ অফিসারদের না সরায় এবং তার লোকের, আমি যে কোনো জায়গায়, আমি টেলিং ইউ, আমি সাউথ দমদম নিয়ে চিন্তিত, সাউথ দমদম দেখেছি, একখানা বাড়ি তৈরি করতে গেলে আপনি পয়সা দিতে হয়, পুলিশকে গেলে পুলিশও পয়সা নিচ্ছে। মমতা ব্যানার্জি জানেন, কিছু করার নেই। না না, কিন্তু সরানোর কথা না, এক্স্যাক্টলি দময়ন্তী সেনকে সরিয়েছেন, কাকে সরাবেন? পছনন্দা যখন কর্তব্য করতে গেলেন সরালেন। না না, পছনন্দাকে সেই তো বলছি, যখন এদের নিয়ে আসছে, আমি অবভিয়াসলি উপরের আরেকটু দময়ন্তী সেনকে সরানো না, সরানো তো দময়ন্তী সেনকে সরিয়েছে, পরে পছনন্দাকে আমি বলছি পরে সরিয়েছে। আর দময়ন্তী সেনকে যখন সরিয়েছে তার চেয়ে তার বেশি ক্ষতি করেছে নপারাজিত। পরের দিন মুখ্যমন্ত্রী তো মিথ্যা কথা বলেছেন, সারা কাগজে বেরোলো, কিন্তু সেটা তো মুখ্যমন্ত্রী যদি চায় ওই রকমের উত্তর, এক্স্যাক্টলি মুখ্যমন্ত্রী যদি চায় ওই রকমের উত্তর, আমি তাই বললাম তো যে সিআইডি ইন্সপেকশন থেকে সুজন এক মিনিট, সিআইডি দেখুন মানে সিপিএম কংগ্রেসের বন্ধুত্বটা কত স্পষ্ট। তাতে তোমার কি অসুবিধা ভাই? কত রকমের পার্টি করো না, কত তথ্য দিচ্ছে না। শোনো ভাই, পার্টি করো, আমার কি আছে? আমার তো কোনো দরকার নেই, আপনাকে তো মানুষের কাছে কি উত্তর দিতে হবে? শোনো, কামদুনি দেখিয়ে দিল এখানে স্পষ্ট সিপিএমও না, কংগ্রেস না, তৃণমূল না, গ্রামের মহিলারা। তৃণমূলের যুক্তিটা হচ্ছে, আমি দেখি
এক মিনিট, সারদা কাণ্ডে সিপিএম এর আমলে তো হয়েছে, তারপরে গাছটা সিপিএম বাড়িয়েছে জল দিয়ে, ফল খাচ্ছি আমরা, ওনার কি করলাম? এই যুক্তিটা চলে না। আগেও রেপ ছিল 34 বছর ধরে, এখনো রেপ আছে, এটা কোনো যুক্তি হতে পারে না। দিদি ভাই, যখনই আমি ক্ষমতায় আছি, আগে কি হয়েছে দেখবো না, আমি কি করছি দেখবো। দেখুন সিদ্ধার্থ রায়কে যে যতই গালাগাল করুক, আমরা আমাদের ছেলেদের মিসাই ঢুকিয়ে দিয়েছিল 74-75-এ, যে মানে তোমাকে রুল করতে দেওয়া হয়েছে, ইউ আর গিভেন দ্য ম্যান্ডেট টু রুল অ্যান্ড ইউ মাস্ট রুল। সেখানে তোমার নিজের দলের লোক তোমাকে করছে। হাইকোর্টের জাজেরা নিজে বসে বলছে যে সোনারপুর এতে কি, আপনাদের মিউনিসিপ্যালিটি, সোনারপুর মিউনিসিপ্যালিটিতে ভাইস চেয়ারম্যান নামে মানে বিষদগার করছে বসে ওপেন এজলাসে, যে ওই ভাইস চেয়ারম্যানের জন্য কিছু হচ্ছে না। পাশের যে বিচারপতি সে বলছে আচ্ছা ভাইস চেয়ারম্যান হলে এরামই হয়, আমার এলাকাও হচ্ছে এরাম, সে হলো দক্ষিণ দন্দ। উনি হয়তো পুরো জানেন না, ওই ভাইস চেয়ারম্যান রাদার প্রমোটেড অ্যাজ এমএলএ। আমি সুমন বাবুর কাছে যাব। আপনি কথা বলছেন ভাইস চেয়ারম্যান প্রমোটেড অ্যাজ এমএলএ। আমি একেবারে জ্যোতিপ্রিয় মল্লিকের বক্তব্যটা নিয়ে আপনার কাছে আসবো। আমার হুবহু আমার মনে পড়ে যাচ্ছে যে নন্দীগ্রামের পরে সিপিএম নেতারা ঠিক এই সুরে বলতেন যে তৃণমূল কংগ্রেস এবং মাওবাদী মিশে আছে, তারা সেখানে হাঙ্গামা চালাচ্ছে ইত্যাদি। আজকে জ্যোতিপ্রিয় মল্লিক কি বললেন যে দুজন মহিলা যারা প্রশ্ন করেছেন অমুক বাড়ির কয়াল বাড়ির দুজন মেয়ে, এবং তারা প্রথমে বললেন সিপিএম এবং তারপরে বললেন মাওবাদী। আপনার মনে হচ্ছে না যে বেশ একই রকম, মানে আপনি হুবহু পাশাপাশি রাখতে পারেন? আমার তো নন্দীগ্রামের স্মৃতি মনে পড়ে। এটা পাশাপাশি তো রাখতে পারছি, সিপিএম কে রেপ করে পাশাপাশি রাখতে পারছি না। এই কারণেই বলছি যে কালকে যদি মানে পুরো ফুটেজটা দেখা যায় এবং তাদের যে প্রতিক্রিয়া, মানে যে সময় তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন তখন যে প্রতিক্রিয়া এবং পরে যে প্রতিক্রিয়া দিয়েছে, এবং আজকে যা কাগজে আমি পড়েছি, যেটা আপনাদের আনন্দবাজারে যেটা ডিটেলস বেরিয়েছে, যে উনি যেভাবে ফিরে এসছেন বা যেভাবে তাকে অ্যাপ্রোচ করা হচ্ছে, সবটা দেখে যেটা খুব স্বাভাবিক ধারণা যে মুখ্যমন্ত্রী সেখানে যাওয়াটা ওনারা চাইছিলেন, পরিবার চাইছিল, কামদুনির গ্রাম চাইছিল, এবং সব থেকে বড় কথা যে তাদের মূল দাবি ছিল যারা ধরা পড়েছে তাদের কঠিন শাস্তি হোক। সেই ব্যাপারটা মুখ্যমন্ত্রী নিশ্চিত করেছেন, এবং পশ্চিমবঙ্গে তিনি উদাহরণও দিয়েছেন যে পশ্চিমবঙ্গ সরকার, এই নতুন সরকার আসার পর 27 দিনের মধ্যে চার্জশিট দিয়ে প্রাইমারিলি তার বিচার এই ধরনের না, কিন্তু বারবার দেখুন ওরা যারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছেন তারা বলছেন আমাদের সঙ্গে কথা বলুন, আমাদের কথাটা শুনুন, কথা বলুন। সেই কথা আপনি মুখ্যমন্ত্রী যে বক্তব্য বলছেন সেটা কিন্তু প্রেসের সামনে, মাইকের সামনে, অডিওভিজুয়ালের সামনে, গ্রামবাসীদের সামনে নয়। প্রাইমারিলি যেভাবে যে প্রথম মানে পেছন থেকে যে ধরনের, না কিন্তু আমি বলছি মাওবাদীটা নিয়ে কি মনে হচ্ছে? এই মহিলারা মাওবাদী বা একটা যোগাযোগ একটা আছে, রাজনৈতিক যোগাযোগ, মাওবাদী যোগাযোগের কথা বলছি, রাজনৈতিক যোগাযোগ আছে, এটা অস্বীকার করলে হবে না। আপনি যদি ওই মহিলা ওই বক্তব্যটা রাখলেন পরবর্তীকালে, তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বলছেন আপনি রাজনীতি করছেন, তিনি বলছেন চুপ, আপনি রাজনীতি করছেন। না চুপ তো মুখ্যমন্ত্রী বললেন। হ্যাঁ, তাই উত্তরে উনিও বলেছেন আপনি রাজনীতি করতে এসেছেন। হ্যাঁ, আপনি কেন এসেছেন? আপনার মনে হয় সাধারণ একজন নাগরিক বা ভোটদাতার এই প্রশ্ন করার অধিকার নেই? করার অধিকার আছে। এর পেছনে একটা খুব ভালো রাজনৈতিক ট্রেনিং না থাকলে না এই জিনিসটা শিমুরের মেয়েরা যখন বলেছিল আজকের যে পরিস্থিতিটা দেখছেন, আপনি কি একই কথা বলবেন নন্দীগ্রামের যে মহিলারা পুলিশের গুলির সামনে এসেছিল, আমি সেটাই বলছি, আমি সেটাই বলছি, আন্দোলনে এসেছিল, তাদের কথাটা বোলান্দি বললেন, তাদের পেছনে কি তৃণমূলের ট্রেনিং ছিল? বোলান্দি বললেন যে রাষ্ট্রীয় সন্ত্রাস, বারাসাতের কাণ্ডটাও নাকি রাষ্ট্রীয় সন্ত্রাস। এখন জানি না রাষ্ট্রীয় সন্ত্রাসের কি সংজ্ঞা, আমি জানি না, এবং সেই সংজ্ঞা কত দ্রুত পাল্টাচ্ছে নিজেদের রাজনৈতিক প্রয়োজনে, সেটা নিয়েও কিন্তু নানা প্রশ্ন আছে। দেখুন, যে ঘটনাগুলো তখন ঘটেছিল সেগুলো প্রত্যেকটা রাষ্ট্রীয় সন্ত্রাস, রাষ্ট্রের নেতৃত্বে ঘটেছিল। এখনো পর্যন্ত বারাসাত কাণ্ডে রাষ্ট্র ইনভলভ বা রাষ্ট্র কোনোভাবে এই ধরনের ঘটনায় কখনো কোন রকম তাদের ইন্ধন আছে, এর কোনো প্রমাণ নেই। এটা রাজনৈতিক কারণে রাজনৈতিক দলগুলোর পক্ষে থেকে বলে ঠিক আছে, এই সিরিয়াস আলোচনা নিজেদের নিরপেক্ষ বলে মনে করে, এই সিরিয়াস আলোচনা ডাইলিউটেড হয়ে যেতে পারে। নয়তো এই রসিকতা আমি করতাম যে সুমনবাবু বড় হয়ে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী হবেন, তার কারণ মঞ্চের ওপর থেকে শিলাদিত্য চৌধুরীকে দেখে ঠিক যেভাবে মাওবাদী চিনে নিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, উনি ফুটেজ দেখে দুজন মহিলাকে মাওবাদী চিনে নিলেন। জ্যোতিপ্রিয় মল্লিকও নিশ্চয়ই মুখ্যমন্ত্রী হবেন একদিন। আরে তাদেরও তো একটা লোকাল পার্টির একটা আছে, এবং তারাও তো বিভিন্ন বুঝতে পারলেন কোন থেকে
মুখ্যমন্ত্রীকে ওইভাবে অ্যাপ্রোচ করা যায়। মুখ্যমন্ত্রী তার গ্রামে এসেছেন, তাদের কথা শুনতে এসেছেন এবং যে ঘটনা সেই ঘটনাটার প্রতিবিধান করতে দেখুন স্মৃতি এত মারাত্মক জিনিস, আমার আরেকটা জিনিস মনে পড়ছে, এই বক্তব্য যখন এটা কিন্তু খুব অস্বাভাবিক। রিজওয়ানুরের মৃত্যুর অনেক দিন পর তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার বাড়িতে গেছিল এবং গেছিলেন এবং তার গাড়ির বনেটে 4 জন যুবক চাপড় মেরেছিল। তখন আপনাদেরই মতো যখন পরিবর্তন যারা চাইছিলেন তারা প্রত্যেকে স্টুডিও এসে বলেছিলেন যে স্বতঃস্ফূর্ত গণরোষ এই চাপড় মারা মানুষের প্রতিক্রিয়ার প্রতি। এখানে তো কোনো রকম বিক্ষোভ দেখায়নি, প্রশ্ন করতে চেয়েছে। আমি একবার শুধু দর্শকদের দেখাবো, আমি একটা কথা বলছি, টাটাকে সিঙ্গুরে টাটার আধিকারিকরা ঢুকতে যাচ্ছে, একেবারে কোনো তখন সেই ঘটনাগুলোতে রাষ্ট্র কোনো ব্যবস্থা নেয়নি, এখানে প্রশাসন ব্যবস্থা নিয়েছে, প্রত্যেকে গ্রেফতার হয়েছে 24 ঘন্টার মধ্যে। আচ্ছা আমি বলি তাতে কি প্রশ্ন করা যায় না? না প্রশ্ন করা না, রাষ্ট্রের অ্যাপ্রোচটা তো এটা গুরুত্বপূর্ণ। না সুমন আপনার কখন আমি আমার প্রশ্নে আসছি, রাষ্ট্রের অ্যাপ্রোচ তো না, আপনি গ্রামের মহিলাদের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রের অ্যাপ্রোচ যখন রাষ্ট্র ইনঅ্যাক্টিভ, রাষ্ট্র যখন ইনঅ্যাক্টিভ, রাষ্ট্র যখন আমি একবার সুমন বাবু যখন ব্যবস্থা নিয়েছে রাজনৈতিক ট্রেনিং বা মাওবাদী হতে পারে, ঠিক কি বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে একেবারে গ্রামের দুজন মহিলা। একটু জিজ্ঞেস করো একটা জিনিস, আমি শুনে নিছি, সব বলে কিছু কথাই আপনি বেশি কথা বলবেন না, মনে হচ্ছে আপনি কোনো রাজনীতি করবেন না, সিপিএম রাজনীতি করছে এখানে, এই পুরো উপরে রাজনীতি করবেন না কেন? সিপিএম এর লজ্জা করে না এগুলো নিয়ে রাজনীতি করতে? আমি সরি টু সে সিপিএম যেভাবে রাজনীতি করছে, যারা ধরা পড়েছে তারাও কিন্তু সিপিএম এর সাথেই দীর্ঘদিন সিপিএম এর একদম সাপোর্টে ছিল, এরাই ভেঙে দিনের পর দিন দখল করেছে। আমি সরি আদালত বলতাম না। আমি একটা ছোট জিনিস জিজ্ঞেস করছি সুমন বাবু, দিদি বলে একটা কথা বলতে চাই, তার উত্তর হয় চুপ। মানে আমি জানি না এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় কণ্ঠস্বর, আমার মনে হচ্ছে রাষ্ট্রের কণ্ঠস্বর। যেখানে ঘটেছে তার থেকে অন্তত 2-2.5 কিলোমিটার মুখ্যমন্ত্রীর পেছনে পেছনে তারা গেছে। হ্যাঁ তো তারা তো বলছেন দিদি, এবং যে ধরনের কথাবার্তা পেছন থেকে 2-1 কাছ থেকে ভেসে এসেছে সেটা খুব আনএক্সপেক্টেড। সেই পরিস্থিতি বলছেন, আমি চাই না আপনার এলাকায় এই ধরনের ঘটনা ঘটুক, আমরা কেউ চাই না। এলাকার ঘটনা ঘটলে সুমন বাবু আমি দেখবো যে আপনি হয়তো কলেজে ক্লাসে না গিয়ে আপনি 2 কিলোমিটার গিয়ে আধিকারিকের সঙ্গে কথা বলছেন। আমার প্রতিক্রিয়া তখন মারাত্মক হবে যখন আমি দেখবো প্রশাসন ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে। আর কিরকম লাগবে যদি বিকেলে ফিরে দেখেন যে এরকম একটা শীততাপ নিয়ন্ত্রণ স্টুডিওতে বসে কেউ বলছেন যে আপনার রাজনৈতিক ট্রেনিং ছিল কিংবা মাওবাদী? না রাজনৈতিক উস্কানি একটা রয়েছে, 2-3 জনের মধ্যে একটা রাজনৈতিক উস্কানি ছিল, এটা অস্বীকার করলে না, অস্বীকার করার জায়গা নেই। একটা জিনিস আমি জিজ্ঞেস করছি ভাই, না আপনাদের কথা শুনে আসছে, আপনাদের লোকে বোঝে এই যে ব্যাপারটা, এই যে জিজ্ঞেস করছি মুকুলরা যে কথাটা বলেছেন না, সম্পূর্ণভাবে শোনো না, 1 মিনিট, সম্পূর্ণভাবে আমি সহমত। এই কারণে বলছি যে যাদের দেখালেন তাদের মধ্যে কেউ কেউ তো দুটো মিছিলে হয়ে গেছে। না শোনো না, তোমার আবার কেউ কেউ কোনো মিছিলেই ছিলেন না। আর বিদ্যুৎ জন্য নেমেছে কোন সময়? আরে আমি 2006 অনওয়ার্ড সবাই আন্দোলনের পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে গণ আন্দোলন তৈরি হয়েছিল, মুখ্যমন্ত্রী ছিলেন না, কোথায় ছিলেন? বিজন সেতুর সময় বিদ্যুৎজনটা কোথায় ছিলেন? রাজারহাটের সময় ছিল না, আমি বলছি বানতলা ধানতলার সময় কোথায় ছিলেন? মমতা কোথায় ছিল? জ্যোতি বসু বলছেন এরকম ঘটনা হয়েছে, কোথায় ছিলেন আপনারা? তাহলে এই সংগঠিত পরিবার বহু পরে হয়েছে এবং যখন মানে গণ আন্দোলনের পরিবেশটা তৈরি ছিল সেই অবস্থায় বিদ্যুৎ আপনার কথার উত্তর দিতে মানে হয় না, মানুষ বলবেন তার উত্তর আপনাকে দিতে হবে। আমি তো রাজনীতি করি না, আপনি রাজনীতি করেন, আপনাকে উত্তর দিতে হবে মানুষের কথার সঙ্গে মানুষ পরিচিত, আপনারা কিভাবে মিথ্যা বলতে পারেন? 1 মিনিট একটা জিজ্ঞেস করছি। আচ্ছা তোমায় যদি বলে, দাঁড়ো তোমায় যদি বলে এই চুপ কর, তুমি কি মেনে নেবে? তার মানে ওপর থেকে গ্রামের লোককে বলছে, গ্রামের লোকের উত্তর দেবার ক্ষমতা নেই, তাই তো? সে সোশ্যালি নিচু বলে, ডাউন ট্রডেন। এই বেটা চুপ কর। আমি দেখলাম এই পরিস্থিতিতে বললে আপনি কি রিঅ্যাক্ট করতেন সেটা ভাবুন। না আপনি সেখানে গেছেন, আপনি তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন, প্রশাসন ব্যবস্থা নিয়েছে, তাকে একটা গ্রামে গেছি, গ্রামের মেয়েরা কথা শুনতে হয়েছে, আপনি পালিয়ে যাচ্ছেন, আপনি পালিয়ে যাচ্ছেন, এই কথা শুনতে হয়েছে। এবং এর পেছনে একটা তো রাজনৈতিক কৌশল ছিল, বলতেই পারে, যাতে ওই জায়গায় মুখ্যমন্ত্রী রাজনৈতিক ফুটেজটা নিয়ে চলে যাচ্ছে, রাজনৈতিক জমি দখলের একটা লড়াই জায়গা ছিল, যেখানে কিন্তু সিপিএম
আপনি আরে চেষ্টা বলতে করেছেন দাও না ওখানে যে গন্ডগোল করে পরিস্থিতিটাকে মানে মুখ্যমন্ত্রী বিরুদ্ধে বা অবশ্য আমাদের ক্যামেরায় পালিয়ে যাচ্ছেন, এই বক্তব্যটা নেই। বলেন দিয়ে একটা পরীক্ষামূলক ভাবে স্টুডিওতে সুমন বাবুকে যদি একবার চোপ বলেন তো উনি কি থামবেন? আমি দেখতে চাইছি। আমি সেটা জিজ্ঞেস করছি না থামছেন না বা ওনারা বলার পক্ষে কতটা অপমানজনক হবে সেটা। আপনি যদি আমাকে কোনো রুষ্টভাবে কথা বলেন, আমি যদি আপনার ইকুয়ালি হই, আমিও ছেড়ে দেবো না আপনাকে। আপনি ভাবছেন আমায় চাকর বাকর আবার কথা বলবে কি? আমাদের এই মধ্যবিত্ত সমাজে যারা একটু তথাকথিত শিক্ষিত, তারা চেষ্টা করি ওইভাবে বলবে। অনেক স্বাভাবিক প্রতিক্রিয়া, যাদের যে পরিবারের কাছে গেছেন তাদের প্রতিক্রিয়াটা কিন্তু আপনি দেখুন অনেক স্বাভাবিক প্রতিক্রিয়া। মুখ্যমন্ত্রী গেছেন, তারা যথেষ্ট সন্তুষ্ট। আমি একটা কথা বলতে চাই, কিন্তু দু একজনের ব্যতিক্রমী মহিলা তাদের আপনি তো এই কথাটা বলেছেন। আমি একটা কথা বলি, সিঙ্গুরে যেদিনকে টাটার লোকেদের কোন প্রশাসন না, সে তখন না অনুরাধা তলোয়ার ফলোয়ার অনেক পরে, সিঙ্গুরে যেদিনকে প্রথম টাটার আধিকারিকরা ঢোকে তখন আমিও যাইনি, আমি গিয়ে শুনেছি। তখন কিন্তু সাধারণ গ্রামের মেয়েরা বেরিয়ে এসেছিল হাতে ঝেঁটা হাতে বটি এই নিয়ে, এবং বেরিয়ে এসে তারা আধিকারিকদের ফিরিয়ে দিয়েছিল। টাটার সঙ্গে তাদের ক্লাস ডিফারেন্স বলার অপেক্ষা রাখে না, এবং তারা সেইখানে দাঁড়িয়ে বলেছিল যে তুমি কে, এইখানে এসছো যে আমাদের জমি কিনতে, আমাদের সঙ্গে কথা বলেছো, তুমি কে? টাটার আধিকারিক ফিরে গিয়েছিল, চোখ বলেননি বলছেন না, ফিরে গিয়েছিল গ্রামের মেয়েদের ওই ইয়েটা দেখে। এই আমি একটা কথাই বলতে চাই, মমতা ব্যানার্জিকে যেভাবে এতদিন ধরে লোকেরা দেখেছে, এটা তো তার একটা কি বলবো পার্সোনাল ক্যারিশমা কাজ করেছে তৃণমূলের, এবং এখনো কিন্তু সেটা আছে সুমন। লোকে মনে করে আমার লোক, শুনো না, উনি ভালো করতে চান আমার লোক, কিন্তু চারপাশের লোকেরা বলেন দিয়ে আমি উল্লেখ করবো যে গ্রামে যারা গেছেন এই মানে কথাবার্তার সময় প্রত্যেকে কিন্তু দিদি বলছেন, কেউ মুখ্যমন্ত্রী বলছেন না। পয়েন্ট টু বি নোটিস, দিদি বলছেন, এই যে ওকে দিদি বলে এটাই কারিশমার প্রমাণ। হ্যাঁ, এবং এইটা যে উনি নিজে বললেও আমাকে প্রশ্ন করা যাবে না, প্রশ্ন হলো আমার বক্তব্য যে উনি নিজের এই ক্যারিশমাটা উনি নিজেই তৈরি করেছেন, নিশ্চয়ই কেউ এসে ওকে দিয়ে যায়নি করে। কিন্তু আজকে এইটা যদি বুদ্ধদেব ভট্টাচার্য করতো কি বলতেন? এই কাজটা আমি বলছি, আজকে যেই চেয়ারের ওদিকে উনি চলে গেছেন, রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পেয়েছেন, 4টে বুলেট প্রুফ গাড়ি সঙ্গে যাচ্ছে, সঙ্গে সঙ্গে এখনো বুলেট প্রুফ গাড়ি নেন না, হোয়াট এভার বুলেট প্রুফ না হয় পুলিশ তো যায় সঙ্গে, পুলিশ তো যাবেই, যাবে না কেন? যাবে না, উনি আপত্তি করছেন না, আমি আপত্তি করছি না, আমি বলছি এই চেঞ্জটা তখন যে ঘটনাটা উনি নিজে করেছেন, মহাকরণের ইয়ে থেকে ফিরে এসেছেন, সেম থিং শি ডিড টু আস, আমাদের ওপর সেই ঘটনা করলো। এইখানে আজকে গ্রামের লোকের ওপর গিয়ে সেটা পড়ছে, এটা ক্ষমতার খেলা। হ্যাঁ, এবং মানুষ ভেবেছিল উনি এতটাই মানুষের কাছে ছিলেন, মানুষ ভেবেছিল ওনার এই চেঞ্জটা হবে না। হ্যাঁ, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে 2 বছরের মাথাতেই উনি কিন্তু আরেকটা অ্যাড করি, ফুটেজ দেখে উনাবোধা সুমন বাবু যাদের মাওবাদী মনে হয়েছে, রাজনৈতিক ট্রেনিং এর কথা মনে হয়েছে, তাদের প্রোফাইল, তারা ঠিক কোন ঘর থেকে উঠে এসেছেন, কি রকম তাদের জীবন সংগ্রাম দেখাবো। কামদুনির 2 প্রতিবাদী নারী, টুম্পা কয়াল মৃত ছাত্রের সঙ্গে কামদুনি উচ্চ মাধ্যমিক স্কুলে একসঙ্গে পড়েছেন। সহপাঠীর মর্মান্তিক পরিণতি ভেতর থেকে ভেঙে চড়ে দিয়েছিল তাঁকে। তবে বুক ফাটলেও রাস্তায় নেমে প্রতিবাদ জানানোর সাহস জোগাড় করে উঠতে পারেননি সদ্য বিবাহিত এই তরুণী। কিন্তু সোমবার যখন শোনেন দিদি আসছেন, তখন আর নিজের দুঃখ ক্ষোভ রাখতে পারেননি, ভেঙে গিয়েছে ধৈর্যের বাঁধ। হঠাৎই এক ফালি সাহস জোগাড় করে মুখের ভাত ফেলে রেখে ছুটে গিয়েছিলেন। ইচ্ছা ছিল মুখ্যমন্ত্রী নন, দিদিকে জানাবেন দুঃখের কথা, আবেদন করবেন বন্ধু যেন সুবিচার পায়। কিন্তু কিছুই করা হয়ে উঠল না, শুধু পেলেন চোপ। আমি শুনে নিছি, সব বলে কিছু কথাই আপনি বেশি কথা বলবেন না, মনে হচ্ছে মৌসুমী কয়াল, বয়স 29, নদিয়া থেকে বছর 7 আগে বিয়ে হয়ে কামদুনি গ্রামে আসেন। কলেজ ফেরত ছাত্রের মর্মান্তিক পরিণতির পর গ্রামের বহু মহিলার মতোই ক্ষোভে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন মৌসুমী। সোমবার মুখ্যমন্ত্রী আসছেন শুনে কামদুনি বাকি মহিলাদের মতো তিনিও ছুটে গিয়েছিলেন, কিন্তু কথা হলো না। বিচার চাইতে গিয়ে সিপিএম তকমা নিয়ে ফিরলেন মৌসুমী। গ্রাম বাংলার 8 পৌরী গৃহবধূ রাজনীতি বোঝে না, তাই ভেঙে পড়েন কান্নায়।
সিপিএম কেন বললো? মুখ্যমন্ত্রী একটা সিপিএম বলে নামটা তুলে দিল তোমাদের। তুলে দিলেন কেন? উনি তৃণমূলের লোক বলি আর সিপিএম এর তুলেছেন। পার্টি জ্ঞান নেই আমাদের, আর উনি ওই বলে বেরিয়ে গেছেন। টুম্পা মৌসুমীরা আর হয়তো কোনোদিন সাহস করে মুখ্যমন্ত্রীর সামনে যাবেন না, কিন্তু তাতে কি প্রতিবাদ চাপা পড়ে যাবে, উঠছে প্রশ্ন। এবিপি আনন্দ। সিপিএম এর লজ্জা করে না এগুলো নিয়ে রাজনীতি করতে? আমাদের আশঙ্কা যে ঘরে বাইরে এই প্রবল রাজনৈতিক চাপের মুখে হয়তো আবার সাংবাদিক সম্মেলন ডেকে এই দুই মহিলাকে বলতে হবে যে তারা অনুচিত কাজ করেছেন। সাধারণ নাগরিক হয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে কোনো প্রশ্ন করা যায় না। অরুণাবদা, আপনারা তো রাইটার্স গেছিলেন তো, ঢুকতে দেয়নি। এর আগে পার্থ চ্যাটার্জি বুদ্ধদেব বাবুর ঘরের সামনে অবস্থান করেছিলেন, একেবারে চেয়ার নিয়ে বসে বললেন, বিরোধী দল বসে বললেন। মমতা ব্যানার্জি নিজে একটি বোমা মেয়েকে নিয়ে সমর্থন করেন। এই যে চেঞ্জটা, এটা হলো দেখার জিনিস। এটাই তো পাওয়ারের খেলা। যে কারণে বুদ্ধবাবুকে আমি বলছি এই ঘটনাটা যদি বুদ্ধদেব ভট্টাচার্য করতো তাহলে আমরা কি করতাম? ছেড়ে দিতাম। আমি অম্বিকেশ বাবুর কাছে যাব, কিন্তু তার আগে দেখবো যে অনেকেই বলছেন যে প্রশ্ন উঠলেই সেখানেই ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। কখনো প্রশ্ন যিনি করছেন তার নাম তানিয়া ভরদ্বাজ, কখনো শিলাদিত্য চৌধুরী। কামদুনিতে মমতার ক্রোধ, রোষের মুখে গ্রামের মহিলাদের একাংশ। যদিও মুখ্যমন্ত্রীর ক্রোধের মুখে এর আগেও পড়েছেন অনেকেই। 26শে মে 2011 মুখ্যমন্ত্রী হওয়ার ঠিক পরপরই আচমকা বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে পরিদর্শনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্য অস্ত্রোপচার হওয়া রোগীদের ওয়ার্ডে মুখ্যমন্ত্রী ও তার সহযোগীদের ঢুকতে বাধা দেন হাসপাতালের তৎকালীন অধিকর্তা শ্যামাপদ গড়াই। বাক বিতণ্ডার পর সাসপেন্ড করে দেওয়া হয় তাকে। 13 এপ্রিল 2012 মুখ্যমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গচিত্র ইমেলের অভিযোগে গ্রেফতার করা হয় যাদবপুরের রসায়ন বিভাগের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে। পরে মুখ্যমন্ত্রী দাবি করেন অম্বিকেশ সাইবার ক্রাইম করেছেন। মমতা ব্যানার্জির কার্টুন নয়, যদি ওটা কার্টুন নয়, ভ্যানিশ করে দাও মানে খুন করে দাও। মনে রাখবেন এটা কার্টুন নয়। যারা এটা কার্টুন কার্টুন বলে বেরিয়েছে ওয়ান সেকশন অফ মিডিয়া, দ্যাট ইজ এ রং থিং। এটা কার্টুন নয়। 18 মে 2012 একটি সর্বভারতীয় ইংরেজি টেলিভিশন চ্যানেলের আলোচনা সভায় পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ড নিয়ে প্রশ্ন করায় প্রেসিডেন্সি ছাত্রী তানিয়া ভরদ্বাজকে মাওবাদী আখ্যা দেন মুখ্যমন্ত্রী। I must tell you, you are a CPM cadre. CPM and Maoist, they are working together. They are the Maoist cadre, I am telling you. We have lots of cadres. This is wrong, I am not. I cannot reply the CPM question. They are the Maoist students. I can, even you can ask their all the details. I cannot say, I have the prestige. No, okay. I am not. Okay, this is a different. No, আমার মনে হয় ইটস ভেরি আনফর্চুনেট যেটা কালকে হলো, বিকজ টাইম আফটার টাইম খালি মনে হচ্ছে গভর্নমেন্ট এনি কাইন্ড অফ ক্রিটিসিজম আর প্রটেস্টটাকে খুব পার্সোনালি নিয়ে নিচ্ছে। ওই ডিফারেন্সিয়েশনটা করতে পারছে না কি অ্যাজ এ সিএম শি ইজ রেসপন্সিবল ফর ল অ্যান্ড অর্ডার। 8 আগস্ট 2012 বেলপাহাড়ির সভায় সারের দাম বৃদ্ধি নিয়ে প্রশ্ন করে মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়েন শিলাদিত্য চৌধুরী নামে এক স্থানীয় বাসিন্দা। তাকেও মাওবাদী আখ্যা দেন মুখ্যমন্ত্রী। উনি গেছেন যখন দেখতে, জিনিসটা দেখে মানুষের কাছে কথাবার্তা বলে জানতে হলে কি হয়েছে না হয়েছে। উনি কথা বললেন না, তার আগে রেগে যাচ্ছেন। এভাবে অনেক জায়গায় অনেকরকম করেছে। না আমাকে বলেছিল, না জেনে শুনেই বলে দিয়েছিল মাওবাদী। 6 ফেব্রুয়ারি 2013
বইমেলা থেকে বেরোনোর সময় গাড়ি দেরি করে আসায় মেজাজ হারান মুখ্যমন্ত্রী। চাপকানো উচিত বলে প্রকাশ্যেই ভৎসনা করেন পুলিশ কর্মীদের। 4 এপ্রিল 2013 বেঙ্গালুরু বিমানবন্দরে সুদীপ্ত গুপ্তর মৃত্যু প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উত্তেজিত হয়ে মুখ্যমন্ত্রী বলেন, তুচ্ছ ঘটনা। I don't know, that is a postmortem report you see. This is we said unfortunate incident, but that is the accident. This is not police atrocity. Subodh's family need a judiciary probe into her. That already postmortem report is there. It's a small matter, petty matter. Why? তালিকায় নয়া সংযোজন কামদুনি, এবিপি আনন্দ। অম্বিকেশ বাবু, আপনি অধ্যাপক মানুষ, আপনি তো প্রশ্নও করেননি, একটা মেল ফরওয়ার্ড করেছিলেন। তাতে হিউম্যান রাইটস কমিশন সুপারিশ করলো রাজ্য সরকারকে 2 জন পুলিশ অফিসারের শাস্তি এবং 50,000 টাকা। রাজ্য সরকার সেই সুপারিশ মানল না। আজকে এই কান্দুনির ঘটনায় আপনার কি মনে হচ্ছে যে সরকারের মানসিকতার কোনো পরিবর্তন ঘটেছে? রাজ্য সরকারের সেই ট্র্যাডিশন একইভাবেই চলছে আর কি। আপনি যে ঘটনাগুলো পরপর দেখালেন আর কি, ডাক্তার গড়াই, আমার ঘটনা, তানিয়া ভরদ্বাজের ঘটনা, শিলাদিত্য চৌধুরীর ঘটনা, বা সুদীপ্ত গুপ্তের মৃত্যুর পরে যে ঘটনা, বা অন্যান্য যে ঘটনাগুলো দেখালেন, তার সঙ্গে আমি আরও বলবো যে রাজ্য সরকার গতকালে যে কামদুনির ঘটনা যেটা দেখালেন, রাজ্য সরকারের প্রধান বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের আমাদের সকলেরই মুখ্যমন্ত্রী, তিনি যে ধরনের মেজাজ হারাচ্ছেন, বারে বারে মেজাজ হারাচ্ছেন, এবং শুধু মেজাজ হারাচ্ছেন নয়, যারা কোনো একটু অপ্রিয় প্রশ্ন করছেন, কেউ একটা মৃদু সমালোচনা করছেন, কেউ কোনো সমালোচনা করে বা রিপোর্ট তৈরি করে কোনো সুপারিশ করছেন, কথা বলতে চাইছেন বা কেউ একটা উপদেশ দিচ্ছেন, তাদের রেগে যাচ্ছেন। রেগে গিয়ে কাউকে ধমক দিচ্ছেন, কাউকে মাওবাদী তকমা দিচ্ছেন, কাউকে মানে তুচ্ছ ঘটনা বলছেন, সাজানো ঘটনা বলছেন, এই যা যা বলে যাচ্ছেন আর কি। যেমন আপনারা জানেন যে চলছে ব্যক্তিগত হামলা বা মিথ্যে মামলা, এই দুটোই একটা করতে হবে, সেসব জানি না। কিন্তু এই যে ধরুন আমার ঘটনার পরিপ্রেক্ষিতে, আরও শিলাদিত্য চৌধুরী ঘটনা, তানিয়া ভরদ্বাজের ঘটনা ইত্যাদি পরিপ্রেক্ষিতে মার্কেন্ডীয় কার্য, যিনি প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান এবং তিনি রিটায়ার্ড একজন সুপ্রিম কোর্টের জাস্টিস, তিনি একবার পশ্চিমবঙ্গে কলকাতায় এসে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রশংসা করে গেছিলেন। তিনি যখন তার মনে হয়েছে যে তারপরে তিনি যখন মনে করলেন যে এই ঘটনাগুলো যা ঘটেছে, তার পরবর্তী সময়ে তিনি সেগুলো মনে করেছেন যে মুখ্যমন্ত্রীকে উপদেশমূলক চিঠি দিয়ে অ্যালার্ট করে দিতে চেয়েছিলেন। তার পরিবর্তে তিনি গালাগাল খেলেন, এই কী সব বললেন। বা এই যে মানবাধিকার কমিশন, একটা সংবিধান সম্মত সংস্থা, শুধু আমার বিষয়টা নিয়ে কথা নয়, আমার বিষয়টা তিনি স্বতঃপ্রণোদিতভাবে একটা ইনভেস্টিগেশন করে রিপোর্ট তৈরি করে সুপারিশ করেছেন। সুপারিশটা যেদিনই বেরিয়েছে, রিপোর্টটা যেদিন বেরিয়েছে, তার পরদিনই বিধানসভায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী নাম না করে গাল পারলেন। এরকম অর্থাৎ কোনো সুপারিশ হোক, কোনো পরামর্শ হোক, কোনো একটা মৃদু সমালোচনা হোক, কি একটা অপ্রিয় প্রশ্ন হোক, কেউ তার অভাব অভিযোগটা জানাবার জন্য দিদির কাছে ছুটে আসছে, এটা তো স্বাভাবিক। আমাদের সাধারণ মানুষ যারা, আমি রাজনীতি করা লোকদের কথা আমি বলতে পারবো না, কিন্তু যারা সাধারণ মানুষ, তারা যখন একটা অসহায় বোধ করে, তাদের কোনো সমস্যায় পড়ে, তাদের প্রশাসনের কাছে যাবে, পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসনের কাছে যাবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে 2 বছর আগে রাজ্যে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সরকার এসে একটা চরম প্রত্যাশার শিখরে রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী এসে স্বাভাবিকভাবে কেউ একটা সমস্যা বলে মুখ্যমন্ত্রীর কাছেই তাদের কথাটা পৌঁছে দেওয়ার তারা চেষ্টা করে। এখন এই জায়গায় গিয়ে মুখ্যমন্ত্রী যদি তাদের কথাগুলো না শুনে তাদেরকে এইভাবে গাল পাড়েন, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? বিশিষ্ট আইনজীবী যিনি পূর্ণবাবু যেটা বললেন যে পুলিশ প্রশাসন ছোটো জগন্নাথ, এটা তো আমি আমার ঘটনায় তো পরিষ্কার বুঝেছি, একবারে নিষ্ঠুর বাস্তব অভিজ্ঞতা দিয়ে আমি বুঝেছি, এবং আরও অনেক ঘটনায়ও খানিকটা হলেও বুঝছি যে পুলিশ তার নিজস্ব আইন মেনে তার যা করা উচিত, সংবিধান মেনে আইন মেনে যেটুকু করা উচিত সেগুলো তারা করতে পারছে না। পুলিশ কোনো একটা ইনভেস্টিগেশন করবে, তার রিপোর্ট বেরোবার আগেই মুখ্যমন্ত্রী একটা কিছু বলে দিলেন, তাহলে যদি বলে দেন মুখ্যমন্ত্রী মানে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তাহলে আর পুলিশের আর করার কি থাকে? যেটা উনি বললেন যে, এবং আমি তো মানে রিটিন ডকুমেন্ট হিসেবে দেখাবো, আর.কে. পাচনন্দা যখন হিউম্যান রাইটসের চিঠির জবাবে একটা রিপোর্ট পাঠাচ্ছেন, সেই রিপোর্টে তিনি কি লিখেছেন ফরওয়ার্ডিং লেটারে, সেটা হিউম্যান রাইটস কমিশন রিপোর্টের মধ্যে রয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী একটা সভাতে যা যা কথা বলেছেন আমার এই ঘটনার পরিপ্রেক্ষিতে, সেগুলোকেই তিনি বরাবর হুবহু তুলে দিয়েছেন। তার মানে আইপিএস অফিসার
আমাদের কলকাতা নগরের একটা মহানগরী, মহানগরী না কি যেন বলে, নগরপাল, তার সম্বন্ধে আমাদের যে শ্রদ্ধা থাকা উচিত, তিনি যদি এই ধরনের কাজ করেন, আইন না মেনে একজন মুখ্যমন্ত্রী যা বলছেন সেগুলো লিখে দিচ্ছেন, তারপরে যখন হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান তাকে জিজ্ঞেস করছেন আপনি এগুলো লিখলেন কিসের ভিত্তিতে, এই কোলাজ কার্টুনের সঙ্গে এই শব্দবন্ধগুলো কি করে আসে, তিনি তা জবাব দিতে পারছেন না, এই অবস্থা। তারপরে সেই সুপারিশটা 2 মাসের মধ্যে কার্যকর করার কথা ছিল রাজ্য সরকারের তরফে, 2 মাস তো 2 মাস, 9.5 মাস পর একটা চিঠি দিচ্ছেন বাসুদেব ব্যানার্জি, আরেক IAS অফিসার, স্বরাষ্ট্র সচিব, তিনি যে 3 পাতার ইংরেজিতে চিঠি লিখে জবাব দিচ্ছেন, সেই জবাবের চিঠিটা যদি আপনি পড়েন, আমি তো পড়েছি, আমার তো ব্যাপারটা আমাকে ফেস করতে হচ্ছে। একজন IAS অফিসার এইভাবে লিখছেন এবং তার মধ্যে তিনি বলতে চাইছেন যে পুলিশ আমাকে যে অ্যারেস্ট করে লকআপে নিয়ে গেছে আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য, প্রোটেক্টিভ অ্যাকশন। তার মানে এই হচ্ছে অবস্থা। এই সমস্ত পরিপ্রেক্ষিত এবং কামদুনির ঘটনা সব মিলিয়ে সাধারণ মানুষ অসহায় বোধ করছে যে তাহলে আজকে আমি একটা সমস্যায় পড়লে আমি পুলিশের কাছে গেলে আমার হচ্ছে না, মুখ্যমন্ত্রীর কাছে গেলে কথা বলতে দিচ্ছে না, চুপ করিয়ে দিচ্ছে, যাবো কার কাছে? যাবেন অনুব্রত মণ্ডলের কাছে? সেটা তো আমার কাছে, সুমন বাবুর কাছে এইটা নিয়ে আমার প্রশ্ন যে একজন অধ্যাপক, তাকে শাসক দল তৃণমূলের লোকেরা মারলো এবং তারপরে পুলিশ তাকে লকআপে ঢুকিয়ে দিল, যদিও বেলেবেল অফেন্স ছিল, যে ধারায় মামলা হয়েছিল সেটাও, এবং তারপরে মানবাধিকার কমিশন, রাজ্য মানবাধিকার সুপারিশ করলো, সরকার সুপারিশ শুনে ফেলে দিল। তো এটা যদি রাষ্ট্রীয় সন্ত্রাস না হয় আর কোনটা রাষ্ট্রীয় সন্ত্রাস বলুন তো আমার? রাষ্ট্রীয় সন্ত্রাস কি শুধু সিঙ্গুর নন্দীগ্রামে হয়? রাষ্ট্রীয় সন্ত্রাস একটা ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রের চোখ রাঙানিতে হয় না? যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনাটা যেটা ওনার সঙ্গে হয়েছে, ধরুন এই পুলিশে গ্রেফতার করা, বা এটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে, যেটা না হলেই ভালো হতো। একটু বাড়াবাড়ি, আপনাকে লকআপে ঢোকালে একই কথা মনে হবে তো? ওনাকে তো আমি যেটা শুনেছি যে থানাতে বলাও হয়েছিল যে আপনি, আপনাকে এখনই জামিন দিয়ে দেওয়া হচ্ছে, ওনারা বোধহয় সেই সময় জামিন নেননি, মার খেলেন, তারপর লকআপে ঢুকলেন। ব্যাপার হচ্ছে যে কিন্তু যেটা নিয়ে বা মানে ঘটনাটার উৎপত্তি, যে জায়গাটা নিয়ে উৎপত্তি বাদ দিন, তারপরে রাজ্য মানবাধিকার কমিশনের সুপারিশ, সুপারিশ তো মানা না মানার অধিকার সরকারের রয়েছে, সুপারিশটা মানা না মানার অধিকার সরকারের রয়েছে। আর যে ঘটনাটার উৎপত্তিটা তো আপনাকে একটুখানি ভাবতেই হবে, মানে কেন ঘটলো, একজন অধ্যাপক এই ধরনের একটা কার্টুন ফরওয়ার্ড করছেন, এবং কার্টুন যেটা, সেটা ছবি ব্যবহার করা হয়েছে, ডাইরেক্টলি ছবি ব্যবহার করা হয়েছে। সংবাদপত্র পড়েন না, আমি বুঝতে পারছি এই কার্টুনের থেকে 10 গুণ কার্টুন, বড় কার্টুন, ছবি ব্যবহার করে সংবাদপত্র ব্যবহৃত হয় গোটা পৃথিবীতে। এর রাজ্যে তো খুব একটা চল ভারতবর্ষে নেই। কি বলছে? ছবি আঁকা, আমার কিছু বলার ছবি বাংলা স্টেটসম্যান কাগজে বেরিয়েছিল, রাত দুটো বেরিয়ে আছে বাংলা স্টেটসম্যানে। না না, সেটাও তো সঠিক কাজ হয়নি, সেটাও সঠিক কাজ হয়নি। আচ্ছা, সেটাও সঠিক কাজ হয়নি। আচ্ছা, ছবি ব্যবহার করে তাহলে তো কার্টুনটা জিনিসটাই তুলে করা এবং রাজনৈতিক উদ্দেশ্য, একজন অধ্যাপক হিসেবে যদি করে সঠিক করে থাকেন, তাহলে সুভাপ্রসন্ন ছবি আঁকলেন পেন্টিং হিসেবে যথেষ্ট ইন্টারেস্টিং, যে মমি তার মুখটা জ্যোতি বসু এবং চতুর্দিকে বৃন্দাকারাত, প্রকাশ কারাত, বুদ্ধদেব ভট্টাচার্য সবাই বলেন এঁকেছিলেন, আঁকা ছবি ব্যবহার করেছিলেন ডাইরেক্টলি। সেটা যদি সেই কথা যদি বলেন, তাহলে তো অম্বিকেশ বাবু এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছবি কাজ করেছেন, দেখেছি। আমি বলছি ছবি, আমি কার্টুন এবং আলাদা প্রোগ্রাম, কার্টুনের যে রকম ছবি ব্যবহার করা হয়েছিল ডাইরেক্ট, কোন শিল্প বলছি আমি না, এটা তো আপনি আপনার উদ্দেশ্যে বলছেন, আপনি কেন বলছেন সেটাও পরিষ্কার। না, আমি কেন বলছি, ভারতবর্ষে এর বিরুদ্ধে কোনো আইন আছে আমাদের জানা নেই। আমি অনুত্তমার কাছে যাব, আমি শিল্পকলার আলোচনা থেকে বেরোতে চাইছি একটু আর কি। অনুত্তমা, একটা পরিষ্কার জিনিস জানতে চাইব, দুটো তো বিষয় আমাদের সামনে উঠে এসছে, যে দুটো পথ। একটা পথ হচ্ছে যে অন্য যে মত আছে সেটাকে আমি সম্পূর্ণ তার সঙ্গে ভিন্ন মত এবং সেটাকে মানছি না,
কিন্তু সেটাকে যথেষ্ট সম্মান করছি এবং আমি মেনে নিচ্ছি যে আরেকজন ব্যক্তির একই সমাজ ব্যবস্থা একই রাষ্ট্র ব্যবস্থায় তার ভিন্ন মত পোষণ করার অধিকার আছে। আরেকটা হচ্ছে যে আরেকটি মতকে বা প্রশ্নকে আমি বুলডোজ করে দিচ্ছি, আমি দুর্মুষপেটা করে সোজা করে দিচ্ছি। ভারতবর্ষের ট্র্যাডিশন যদি বলেন তাহলে তো মানে হিরেনবাবু বক্তৃতা দিচ্ছেন, কংগ্রেস বেঞ্চ থেকে সব থেকে হাঙ্গামা হচ্ছে, নেহেরু বলছেন আরে আরে তোমরা না শুনতে পারো আমায় শুনতে হবে। তো এইটাই তো ভারতবর্ষের ট্র্যাডিশন বলে আমরা জানতাম। তাহলে মনস্তাত্ত্বিকভাবে এটা কোথায় সমস্যা হচ্ছে? যুগের পরিবর্তন, নাকি যেরকম আমরা কথায় কথা বলি যে মানুষ আজকাল বড্ড অসহিষ্ণু হয়ে হচ্ছে, আজকাল এসি ছাড়া থাকতে পারছে না, বা বাসে বড্ড বেশি তর্কাতর্কি হচ্ছে? এটা কি সামগ্রিক মানব জাতির বঙ্গ সন্তানদের প্রবণতা, নাকি এর সঙ্গে ক্ষমতাও যুক্ত আছে? ক্ষমতার নিশ্চয়ই সম্পর্ক আছে, তবে ক্ষমতার প্রশ্নে আসার আগে আমার একটা দিক উল্লেখ করার কথা মনে হচ্ছিল শুনতে শুনতে সবারই কথা, যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এলেন, আমরা যখন মুখ্যমন্ত্রী হিসেবে তাকে পেলাম, তার আগের ঠিক আগের মানে আমাদের কিন্তু প্রেক্ষাপটটা একটু দেখতে হবে, যেখানেও যেটার বারবারই উল্লেখ আসছে একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে, যে নন্দীগ্রাম সিঙ্গুরের সময় মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামলেন, নাগরিক সমাজ রাস্তায় নামলেন এবং একটা বিপুল জনসমর্থন নিয়ে কিন্তু তিনি এসেছিলেন। এবং যে গ্রামটা তিনি আজকেও কালকে যাওয়া নিয়ে যে ঘটনাটার জন্য আমরা আজকে একত্রিত হয়েছি, সেখানকার মানুষও কিন্তু উল্লেখ করছে যে আমরা তোমাকে ভোট দিয়ে নিয়ে এসেছিলাম। এই যে একটা বিপুল জনসমর্থন, সেই চেনা মানুষের মুখে অচেনা অভিব্যক্তিতে কিন্তু অনেকখানি নড়ে যাওয়ার জায়গা অনেক সময় চলে আসতে পারে। মানে এই চেনা মানুষগুলোর এত অসন্তোষ, এটা কিন্তু একটা বড় ধাক্কা হিসেবে লাগতে পারে, যেন যে মানুষটার কাছ থেকে আমি সবসময় আমার একখানা সমর্থন পেয়ে এসেছি, সেই মানুষটার মুখটা কি করে পাল্টে গেল। আমার মনে হয় এখানে আমি মানে অ্যাজ এ সাইকোলজিস্ট বলতে চাইবো যে কোনো অভিযোগ মানে কিন্তু অনাস্থা নয়, আমরা কিন্তু অভিযোগ পরিবারেরও যে আমাদের বয়োজ্যেষ্ঠ তার কাছে তো রাখি। দেখুন রাজনৈতিক আধিপত্য কিন্তু অটুট, অটুট, একদমই অটুট। আমার মনে হয় সাইকোলজিক্যাল এটা যেটা তুমি বললে, উল্টো দিকটাও হতে পারে না, যে লোকগুলো আমাকে জয়ধ্বনি দিত তারা প্রশ্ন করছে, সেই তো। এবং তাদের ক্ষেত্রেও দেখুন, তারা যেহেতু বিপুল সমর্থনে এনেছিলেন, তাদেরও বিপুল প্রত্যাশা রয়েছে। ফলত তারা যখন দেখছেন যে কোথাও তাদের মনের মতন কিছু হচ্ছে না বা এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে, তাদেরও কিন্তু একটি লিডারকে চাই যার কাছে তারা তাদের সমস্ত আবেদন গিয়ে জমা হতে পারে বা সমস্ত অভিযোগ নিয়ে জমা হতে পারে। এবং বারাসাতের দিকে আমরা আলাদা করে তাকাবো, কারণ এটা কতখানি দুষ্কৃতিপ্রবণ সেটা আমরা বারবার দেখেছি। আমি নিজে প্রতিপক্ষে একাধিকবার এসেছি এই বারাসাত নিয়ে আলোচনা করতে, আবারও এই ধরনের ঘটনা, একটি ভাই তার দিদিকে রক্ষা করতে গিয়ে তার আমরা মৃত্যু দেখেছি। এরকম বিভিন্ন ঘটনার ফলে সেই জনগোষ্ঠীর মধ্যে এই যে একটা অসম্ভব অসন্তোষ, অভিযোগ আসবে না এমনটা আমরা বলতে পারি না, কিন্তু প্রয়োজনীয় জায়গা যেটা দেখার সেটা হচ্ছে এই অভিযোগকে একজন মানুষ হিসেবে, নেত্রী হিসেবে একজন কিভাবে ব্যাখ্যা করছেন। তিনি যদি এটাকে আপামর বিরোধিতা এবং অনাস্থা হিসেবে ব্যাখ্যা করেন, অটোমেটিক্যালি সেখানে অনেকখানি রাগের এবং অনেকখানি হতাশার একটা অভিব্যক্তি বা অনুভূতি চলে আসতে পারে। আমার মনে হয় এই যে বিভিন্ন অভিযোগ আসছে, একটু বোধহয় আমাদের ভাবার দরকার যে আমরা খুব সংগঠিতভাবে, গঠনমূলকভাবে এটা কি করে সমাধান করতে পারবো। অভিযোগ কিন্তু সমাধান চেয়ে মানুষ জানায়, অভিযোগ কিন্তু অনাস্থা জ্ঞাপনের জন্য মানুষ শুধু জানায় না। আমার মনে হয় অভিযোগ করার জায়গাটাতেও আমাদের একটু ভাবনা চিন্তা করা দরকার। সাইকোলজিস্ট একটা আপনি যেটা বলছেন যে অসহিষ্ণুতার কথা, অসহিষ্ণুতার কথা আমি বলিনি, আমি বলছি কিন্তু যে জনসমর্থনের যে জায়গাটা ছিল, মানুষের মধ্যে অভিযোগের উত্তর না পেয়ে সময় একটা 5 বছরের ম্যান্ডেট, একটা দীর্ঘদিনের একটা অচলায়তন, সেই জায়গায় নতুন করে রাস্তা তৈরি করা বা এই পরিকাঠামোকে তৈরি করা, কিন্তু কি হয় একটা ঘটনা যখন ঘটে যায়, তখন এই ধরনের একটা ঘটনা ঘটে গেলে আমি ওনার কথায় আমি বুঝতে পারছি যেটা আপনি বলছিলেন তখনও, যে এতটা রাস্তাটা এগিয়ে গেছে, তারা হয়তো প্রভোকও করেছে। আমি সেটাকে পুরোপুরি রুল আউট করছি না, আমি একটু বলি নিশ্চয়ই হয়তো একটা জিনিস জিজ্ঞেস করছি যারা দর্শকদের জন্য, এই যে রাজনীতিবিদদের অসহিষ্ণুতা, এটা কি ইনসিকিউরিটি থেকে আসছে? আমি আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে ওনারটা একটু বলিনি। আপনি যেটা বলছিলেন যে মানুষের অসহিষ্ণুতা, আমি মানুষ অসহিষ্ণু হচ্ছে না এমন বলছি না, কিন্তু মানুষের অসহিষ্ণুতারও যেমন কারণ আছে, ঠিক পাশাপাশি দেখতে হবে যে সেই অসহিষ্ণুতাকে যখন অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর একজন হ্যান্ডেল করবেন, তাকেও কিন্তু কোথাও এইখানেই কিন্তু তার অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যালেঞ্জের জায়গাটা, তাই না? আমরা যখন যে কোনো একটা প্রতিষ্ঠানেরও যখন কেউ একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে থাকে, তাকেও কিন্তু চ্যালেঞ্জের সম্মুখীন, মানে বারবার অভিযোগ সেটা কিন্তু
কিন্তু অভিযোগ ইজ ইকুয়াল টু অনাস্থা নয়, কিন্তু মানে সমাধান চাই। কিন্তু বারবার অভিযোগের উত্তর না পেলে হয়তো সেটা অনাস্থা বরঞ্চ এবং সেখানে আরেকটা কি হয় যে মানুষ যেহেতু অলরেডি জেগে উঠেছিল এবং সেই জাগ্রত অবস্থায় একজন লিডার এলেন, মানুষ কিন্তু এখনো সেই জাগ্রত অবস্থায় আছে, জনসমাজ আছে। এই যে 21 তারিখের পথে নামার আমরা দৃষ্টান্ত দেখতে পাচ্ছি। খুব রিসেন্টলি আমাদের মানে পরিচিত অনেকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে তারা হয়তো কালীঘাটের একটা জায়গায় জমায়েত হয়েছিলেন। আমাদের পরিচিত অনেক ফিমেল অ্যাক্টিভিস্টরা সেখানে ছিলেন, যাদেরকে কিছুক্ষণের জন্য থানায় নিয়ে গিয়ে আটকে রাখা হয়েছিল। সেই নজিরও আমরা দেখতে পেয়েছি। আমি প্রত্যেকটি ঘটনাকে জুড়ে বলতে চাইছি যে কোথাও একটা এই যে মানুষ কিছু বলতে চাইছেন, এই বলতে চাওয়াটাকে যখন আমি ব্যাখ্যা করছি, সেই ব্যাখ্যার মধ্যে নিজের কোথাও মানুষের প্রতি আস্থা হারিয়ে ফেললে কিন্তু রাগটা চট করে চলে আসবে। যারা বলতে আসছেন তারা সমাধান চেয়েও বলতে আসতে পারে। আমরা একটু শুনে দেখি না। আর আপনার যে প্রশ্নটা ছিল ইনসিকিউরিটির জায়গা, আমার মনে হয় এই আমরা রাজনীতিবিদের দিক থেকে জিজ্ঞেস করছি। দেখুন, প্রত্যেকটি মানুষের যে ক্ষমতাতে যে পদে থাকবে তার সেটা নিয়ে ইনসিকিউরিটি থাকবে, এটা বাধ্য। আমরা প্রত্যেকেই তার মধ্যে আছি। আমার মনে হয় আজকে যে অর্গানাইজেশনাল হেড হিসেবে যদি কেউ থাকে, তারও মনে হতে পারে কালকে যদি আমি এই জায়গায় না থাকি ইনসিকিউরিটিতে ভুগছেন। আমি ব্যক্তিগতভাবে কাউকে নিয়ে বলবো না, আমি ওনাকে জানি না, কিন্তু আমার মনে হয় যে এটা আমি আবারও জেনারেলাইজ করবো যে যে ক্ষমতাতেই থাকুন, পজিশনেই থাকুন, তার কিছু ব্যক্তিগত ইনসিকিউরিটি নিশ্চয়ই থাকবে। কিন্তু ইনসিকিউরিটির ফলেই তার রাগের প্রকাশ ঘটবে সবসময় এমনও কিন্তু হয় না। যেরকম সুমন প্রথমেই যেটা বলছিলেন, জওহরলাল নেহরুর যে আমরা অভিব্যক্তির কথা পেলাম, ওর ইনসিকিউরিটিতে ভুগছিল না, তার কনফিডেন্সটা ছিল। দেখুন, ওনার আমি এই ইনসিকিউরিটির প্রসঙ্গে বলবো, উনি যেহেতু এই রকম সমর্থন নিয়ে এসেছেন এবং একটু আগে সুজন বাবুও বলছিলেন যে আমাদের কোথায় মানে লোকেরা, আমরা তো ওইখানে সেই গ্রামে যখন ভোট হয়েছিল আমরা জানি কিরম জনসমর্থন ছিল, মানে মমতা ব্যানার্জির দিকে কতখানি সমর্থন ছিল। আমি সেই প্রসঙ্গে বলতে চাই যে ইনসিকিউরিটিটা কিন্তু সবসময় রিয়েলিটি বেসড নয়। ইনসিকিউরিটির অনেকখানি কিন্তু পারসেপশনে থাকতে পারে। এমন অনেক সময় হতে পারে যে আমার নিজের মধ্যে সামান্যতম কোথাও কোনো ক্রিটিসিজম বা বিরোধিতায় আমি হয়তো কোথাও মনে করছি যে হয়তো তাহলে আমার প্রতি আস্থাটা হারিয়ে গেল। এটা কিন্তু ইন্দিরা গান্ধীর ক্ষেত্রে হয়েছিল। ইনসিকিউরিটি থেকে যদি এটা হয়, আমার নিজের কনফিডেন্স লেভেলটা আস্তে আস্তে কমছে, আমি নিজের মধ্যে কোথাও একটা ভাঙছি, ভাঙছি, তাদের লোকে একটা স্বাভাবিক প্রশ্ন করলে আমি অস্বাভাবিকভাবে সাড়া দিচ্ছি। তখন কি হয় জানেন, তখন আমরা তার মধ্যে চক্রান্ত দেখি, তখন তার মধ্যে আমরা ভূত খুঁজি। ধরুন ধারণাটা, এটা ধারণা কিন্তু ওখানে লাল ঝান্ডা একটাও নেই, মানে একটা লাল ঝান্ডা নেই, ভূত দেখছে। আমি বলছি যে কোনো একটা ভুল ধারণা আমি যদি ধরে নিই এটা একটা ভ্রান্তির ধারণা, যে কোনো ভ্রান্তির ধারণার কিন্তু বাস্তবও থাকে। এমন অনেক সময়ও কিন্তু হতে পারে যেখানে সত্যি সত্যি প্রভোকেশনের জায়গা রয়েছে। প্রত্যেকটি রাজনীতিবিদকে তার বিরোধিতার সেই জায়গাটা ফেস করতে হয়। সে যে পজিশনেই থাকুন, তিনি যখন বিরোধিতা করছেন তখনও তার বিরোধিতা তাকে ফেস করতে হয়। কিন্তু আমার মনে হয় যেটা সব থেকে চ্যালেঞ্জিং জায়গা, আমি পলিটিশিয়ান নই কিন্তু আমি অ্যাজ এ সাইকোলজিস্ট মনে করি, অ্যাজ এ জেনারেল মানে নাগরিক মনে করি যে প্রতিবাদের ভাষা উচ্চারণ করা খুব সোজা, প্রতিবাদের প্রতিভাষা তৈরি করাটা সব থেকে বেশি চ্যালেঞ্জিং। যখন বিরোধিতার ভাষা একজন মানুষ উচ্চারণ করেন সেটা বলে দেওয়াটা খুব সোজা, কিন্তু কি করণীয় এবার আমার হাতে করতে হবে আমাকে, এবং করতে গিয়ে তাকে প্রতি মুহূর্তে চ্যালেঞ্জও ফেস করতে হবে। দেখুন, একজন মানুষ যদি একটা অর্গানাইজেশনে 3 বছর একটা পদে থাকেন, তাকে সরিয়ে যখন আরেকজন বস হন, তাকে কিন্তু প্রথম আর 3 বছরেরটাকে অনেক সামাল দিতে হয়, তার নিজস্ব চাপ আছে। আমি সেই চাপটাকে কোথাও মানে সামান্যতম অসম্মান করছি না। যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে যখন কিছু একটা হচ্ছে না ঠিকঠাক রাজ্যে, সেটাতে ডিনায়ালে আমরা গেলে কিন্তু কখনোই সমাধানে পৌঁছতে পারবো না। আচ্ছা, আমি একটা জিজ্ঞেস করছি তোমাকে, যে ধরো এরকম কি হতে পারে, আমার বারবার ওর রিয়াকশন দেখে আমার নিজের মনে হয়েছে যেটা, যে উনি কোথাও বুঝতে পাচ্ছেন যে এই কাজটা ঠিক হয়নি, হ্যাঁ, সেইটার জন্য প্রশ্নটা করলে মানে সেইখানে ওর কোথাও একটা আঘাত হতেই পারে। একটা ব্যক্তিগতভাবে, যেটা তানিয়ার বক্তব্যে আমরা একটু আগে দেখলাম, যে যখনই কোথাও একটা কিছু অপছন্দের হচ্ছে সেটাকে ব্যক্তিগতভাবে নিয়ে নেওয়া, এমনও তো হতে পারে। কারণ যেটা ধরুন একটু আগে উনিও বলছিলেন যে এখানে তো মানে সিপিএম গিয়ে রেপ করেছে না তৃণমূল গিয়ে রেপ করেছে, এটা কথা নয়। একটা কোন একটা এটা অত্যন্ত একটা ঘৃণ্য কাজ হয়েছে, দুষ্কৃতীরা ঘটনায় কোনো তৃণমূল কর্মী তো যুক্ত ছিলেন না, একটা ঘৃণ্য কাজ হয়েছে, দুষ্কৃতীরা রেপ করেছে। মানে আমি বলতে চাই সেই দুষ্কৃতী কাকে ভোট দিতে দিয়ে সে তৃণমূল বা সিপিএম হয়ে যায় না, সে দুষ্কৃতী। আমার কথা হচ্ছে যে এবং প্রধান পরিচয় তিনি একজন দুষ্কৃতী, যিনি একটি অত্যন্ত ঘৃণ্য কাজ করেছেন। কিন্তু ভুল তথ্য ছিল, আমি সেটা আমি পাঁচটাতে আর এক্ষুনি আসি না, কিন্তু এই প্রসঙ্গে আমি বলবো যে এই যে একটা যখনই অসম্ভব খারাপ ঘটনা রাজ্যে ঘটছে, যেটা একেবারেই কাম্য নয়, সেটাকে যদি নেত্রী যিনি আছেন, যিনি নেতৃত্বে আছেন, তিনি তার ব্যক্তিগত অক্ষমতা বলে মনে করেন, তাহলে কিন্তু অসম্ভব নিজের আত্মতুষ্টির জায়গাটাতেও কোথাও একটা খারাপ লাগা তৈরি হয়। একটা জিজ্ঞেস করছি, যেমন আমরা লয়ার তো সবসময় আদার সাইডকে ফেস করি, কিন্তু পলিটিশিয়ানদের একটা ব্যাপার হচ্ছে ইউ স্পিক ওয়ান ওয়ে, এইটা যখনই বিরোধিতা আসে তখন কি এটা সহ্য করতে পারে না? দেখুন, যে কোনো ভেবেই আমরা যদি একটু ভেবে দেখি, বিরোধিতা আমাদের কারোরই ভালো লাগে না।
কে বলবে বলুন তো যে আমার খুব ক্রিটিসাইজড হতে ভালো লাগে, কোনো সৎ লোকে উচ্চারণ করবে বলে আমার মনে হয় না। বিরোধিতা হবে এটাও যেমন বাস্তব, বিরোধিতা ভালো লাগবে না এটাও বাস্তব। প্রয়োজনটা হচ্ছে যখন আমার খারাপ লাগবে আমি সেই খারাপ লাগাটা কিভাবে হ্যান্ডেল করব, সেইটা অনেক বেশি প্রয়োজনীয়। আমার খারাপ লাগাটা হ্যান্ডেল করার মধ্যে দিয়ে কিন্তু আমার অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাচুরিটির প্রকাশটা আসবে। সেইখানটাতে আমি যদি খুব পার্সোনালি অ্যাটাকগুলোকে নিতে থাকি এবং প্রত্যেকটি ঘটনা যেটা একটা নিন্দনীয় ঘটনা সেটা যদি আমার ব্যক্তিগত ব্যর্থতা বলে দেখতে থাকি, তাহলে কিন্তু নিজেকে ভালোভাবে সুস্থভাবে মাথা ঠান্ডা রেখে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনে যাওয়া বা এই ধরনের জনরোষ, আমি রোষ শব্দটাই উচ্চারণ করব, সেখানটাতে নিজেকে খুব কাম অবস্থায় রেখে কাজ করা কিন্তু হয়ে যাবে। ভেরি ক্লিয়ার। শিলা দীক্ষিত দিল্লির আপনি কথাটা তুললেন, তো দিল্লিতে কিন্তু এই ধরনের রাজনৈতিক ভেদাভেদটা নেই। বলছো পশ্চিমবঙ্গে যে দিল্লি থেকে আমি আবার আমাদের রাজ্যে ফিরলাম, তার কারণ যে সমালোচনার কথা হচ্ছে সেই সমালোচনা যে শুধুমাত্র ঘটনাস্থলে হচ্ছে এমনটা নয়। আজকে খোদ মহাকরণে যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর সদর দফতর, সেখানেও কিন্তু এই ঘটনা নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে, তুলেছেন মহিলারা। আমি শুনে নিচ্ছি, সব বলে কিছু কথাই আপনি বেশি কথা বলবেন না, মনে হচ্ছে আপনি কোনো রাজনীতি করবেন না, রাজনীতি করছে এখানে। কামদুনি থমথমে, কামদুনি এখনো ক্ষোভে ফুঁসছে। চাকরি চায়নি, আর্থিক সাহায্য চায়নি, চেয়েছিল অপরাধীদের ফাঁসি আর একটিবারের জন্য মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের দুরবস্থার কথা জানাতে। কিন্তু সেটা করতে গিয়ে মুখ্যমন্ত্রীর ধমক, এতেই বেজায় ক্ষুব্ধ সাধারণ গ্রামবাসী। ক্ষোভে ফুঁসছেন কামদুনির মহিলারা। আসলো কথা না বলে চলে গেল, আপনার খুশি না? কি আর খুশি হলাম, দিদি যদি 5 মিনিট দাঁড়িয়ে কথা বলতো আমাদের একটা সান্ত্বনা দিত, বুঝে যেতাম, এই আর কি, আর কিছু না। দিদি তো সেই সুযোগটাই আমাদের দিল না কো, যে আমরা কথা বলি। দিদি ওই সুযোগটাই দিলেন না, এইটাই আমাদের আফসোস, আর কিছু না। দিদি যে আমাদের সঙ্গে দুটো কথা বলবে কি সেই সুযোগটা আমরা কেউ পাইনি। কামদুনিতে জ্বলছে প্রতিবাদের শিখা, বেরিয়েছে মোমবাতি মিছিল, পা মিলিয়েছেন পড়ুয়ারাও। কিন্তু এদিনের প্রতিবাদ মিছিলের দুটি মুখ। একটা মুখ বলছে গ্রামের মেয়েকে ধর্ষণ করে খুনের ঘটনায় অপরাধীদের ফাঁসি চাই, আরেকটা মুখ বলছে কেন মুখ্যমন্ত্রী এত রেগে গেলেন, কেন কোনো কথা শুনলেন না। উত্তর মিলছে না, তাই রাগে ফুঁসছে কামদুনি। দিদি এসে, দিদি তো কোনো কিছুই বললো না, দিদি এসেই ওই চুপচাপ এসে ওনাদের বাড়ি ওই ওনার মা বাবার একটু কিছু বলে চলে গেলেন। কেন আসলো? ওই তো আমরা তো তাই, দিদি এলো আমাদের কিছু না বলে চলে গেল, আমরা তাই বললাম দিদিকে আসতে বলে, দিদি যদি আমাদের বন্ধুর মতন যদি ব্যবহার না করলো তাহলে দিদি এলোই বা কেন। একটা কব্বর করে খুঁড়ে বড় করে, আর সেই কব্বরে আমাদের গ্রামবাসীকে ঢুকিয়ে দিন, আমরা যেন না বাঁচতে পারি। কামদুনির ক্ষোভ আছড়ে পড়েছে খাস মহাকরণেও। ডিএ, ছুটি বা বেতন বৃদ্ধি এইসব দাবি নয়। লালবাড়িতে অন্তত 100 মহিলা কর্মচারী এদিন সোচ্চার হলেন নারী নিগ্রহের প্রতিবাদে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট অনুযায়ী নারী নিগ্রহে 1 নম্বরে পশ্চিমবঙ্গ। কামদুনি, গেদে, রানীতলা, গাইঘাটা একের পর এক জায়গায় ধর্ষণের অভিযোগে উত্তাল রাজ্য। এই পরিস্থিতিতে বিক্ষোভ দেখালেন মহিলা সরকারি কর্মচারীরা। সোমবারও বিক্ষোভ দেখেছে মহাকরণ, তবে সেই বিক্ষোভ মহাকরণের অন্দরে পৌঁছতে পারেনি। পশ্চিমবঙ্গ 1 নম্বর, তবে নারী নিগ্রহে। তাই ফার্স্ট বয়দের এই কৃতিত্বের জন্য খাসমহলে মিষ্টি নিয়ে গিয়েছিলেন বামপন্থী ছাত্র সংগঠন ইউনাইটেড স্টেট ডেমোক্রেটিক ফ্রন্টের সদস্যরা, কিন্তু তাদের মহাকরণে ঢুকতে দেয়নি পুলিশ। সোমবারের কটাক্ষ মিষ্টি রাজ্য প্রশাসনের সদর দপ্তরে না পৌঁছলেও মঙ্গলবার কামদুনির ক্ষোভ কিন্তু শাসকের রক্তচক্ষু এড়িয়ে পৌঁছে গেল বড় লালবাড়ির অলিন্দে। সুমন ঘরাই ও প্রকাশ সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। বললাম যে আমাদের সময় একেবারে শেষ হয়ে গেছে। আমি শেষে জানতে চাইব, আগামী শুক্রবার এই যে মিছিলটা যার ডাক দিয়েছেন আজকে শঙ্খ ঘোষ, মহেশ্বেতা দেবী, সৌমিত্র বাবুর মতো মানুষজন, আপনি যাবেন? হ্যাঁ, নিশ্চয়ই যাব। এটা নিয়ে কি মনে হচ্ছে যে আবার আপনাদের রাস্তায় নামতে হলো? রাস্তায় নামতে দেখুন, এবার তো মানে সংগঠিত কোনো মিছিল নয়, 5 জন 6 জন একটা আবেদন রেখেছেন, তাতে কিন্তু যারা রেখেছেন তারা আমাদের অভিভাবকের মতো। আচ্ছা, এইটা তো একটা বড় কথা। আর দ্বিতীয় আরেকটা কথা, যে গোটা নাগরিক সমাজ, আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে বিভিন্ন জায়গায় আমরা দেখছি মানে ছেলে মেয়েরা নামছে, রাস্তায় নামছে এবং কথা বলছে 5 জনের সঙ্গে। এবং আজকে আমার মনে হচ্ছে যে এই যে মানে খুব একটা হাই টাইমে এই ডাকটা এসেছে, এবং আশা করছি যে এই মিছিলে কোনো পতাকা থাকবে না এবং একেবারেই এটা নাগরিকদের মিছিল হবে। হ্যাঁ, এবং যদি এটা নাগরিকের প্রতিনিধিত্বের মিছিল হয় তাহলে তো নিশ্চয়ই যাব। আমার কাছে কোনো রাজনৈতিক দলই সেই অর্থে
মানে গ্রহণযোগ্য নয়। কিন্তু বলেন যে এর পাশাপাশি এইটা উঠবে, যেটা শুরু হয়ে গেছে, মুকুল রায়ের কথা খুব স্পষ্ট যে খুব বেশি লোক হলে তখন হয়তো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হবে যে সিপিএম লোক জুগিয়েছে, রাজনৈতিক একটা রং লাগিয়ে দেওয়ার চেষ্টা হবে, অথবা লোক না হলে বলা হবে যে সাধারণ মানুষ আপনাদের সঙ্গে নেই, এই মানুষদের সঙ্গে। দেখো রাজনৈতিক দল যে তার মানে রাজনৈতিক যাই হোক না কেন পরিণতি, রাজনৈতিক আক্রমণের লক্ষ্য হতে হবে, এটা তো হ্যাঁ। কিন্তু রাজনৈতিক দল যে তাদের সবসময় একটা উদ্দেশ্য নিয়ে কথা বলে, তাদের ভোটে জেতার জন্য সমস্ত কিছু প্ল্যান প্রোগ্রাম কথা, এটা কিন্তু আমরা আমাদের দেশের সাধারণ মানুষরা খুব ভালো করে জানে। এটার জন্য আমাদের কিছু মানে বলতেও হবে না, কিছু যাবে আসবে, লোক হলেও যাবে আসবে না, লোক না হলেও যাবে আসবে না। একেবারে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি এই অনুষ্ঠান সুজনদা আমার যেন বারবার মনে হচ্ছে যা হচ্ছে সব আমি করেছি এই মনোভাব থেকে, যেখানে যে বিক্ষোভ সবটা মনে হচ্ছে আমার বিরুদ্ধে বিক্ষোভ। একটা মানসিক বিকার যেমন চলছে, তেমনি ক্ষমতার বিকারের প্রতিফলন করছে প্রত্যেক দিন মুখ্যমন্ত্রীর কথা। প্রতিবাদ আন্দোলনে কিন্তু মহাশ্বেতা দেবী বাদ দিয়ে বাকি প্রত্যেকেরই কিন্তু রাজনৈতিক পক্ষপাতটা পরিষ্কার। আপনি দেখুন না, শঙ্খ ঘোষ ছাড়াও বাকি যারা রয়েছেন প্রত্যেকের রাজনৈতিক পরিচয় এবং তাদের রাজনৈতিক কি আছে পরিষ্কার। আমি অনুষ্ঠান শেষ করব, কিন্তু শেষ করতে করতে আপনাদের যা দেখাবো সেটা হচ্ছে সব চরিত্র কাল্পনিক। সুমন বাবু নিঃসন্দেহে আমাকে এর জন্য জেলে পাঠাবেন না বা মামলা করবেন না, কিন্তু বিশ্বাস করুন এই যে কল্পনা, সেটা এবিপি আনন্দ করেনি। কল্পনার সূত্রটা করে গেছেন সুকুমার রায়। 125 বছর আগে তিনি জন্মেছিলেন এবং কিংবদন্তি একজন মানুষ, তার চরিত্রগুলো হঠাৎ আমাদের সামনে উঠে এসেছে। ওই জন্য আমরা বলছি সব চরিত্র কাল্পনিক। যদি কোনো চরিত্রের সঙ্গে জীবিত বা মৃত কোনো মানুষের কোনো অনুষঙ্গ কারুর মনে হয়, বিশ্বাস করুন সে দায় আপনার, আমাদের নয়। সব চরিত্র কাল্পনিক। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না হা। এই ভাবনা থেকেই স্বপ্নের জন্ম, যে স্বপ্ন জন্ম দেয় জাদুর, অ্যানিমেশনের জাদুর। বাস্তবে যা সম্ভব নয়, যা হারিয়ে গেছে কালের গভীরে, আশ্রয় নিয়েছে অতীতে, অথচ আমাদের স্মৃতিতে, স্মরণে, শ্রদ্ধায় আজও সমান উজ্জ্বল, সমান প্রাসঙ্গিক। কেমন হয় কালের চাকাকে উল্টো দিকে ঘুরিয়ে যদি আবার তাকে ফিরিয়ে আনা যায়। এই ভাবনা থেকেই এবিপি আনন্দের এই শ্রদ্ধার্ঘ্যের জন্ম। শ্রী সুকুমার রায়ের জন্মের 125 বছর পূরণের শ্রদ্ধার্ঘ্য। এই শ্রদ্ধার্ঘ্যের চরিত্রগুলির সঙ্গে আপনার চারপাশের কোনো মানুষের বিন্দুমাত্র মিল যদি খুঁজে পান, তার নিঃসন্দেহে আপনার কল্পনা। এবিপি আনন্দে তার জন্য দায়ী নয়। আয় রে ভোলা খেয়াল খোলা, স্বপন দোলা নাচিয়ে আয়, আয় রে পাগল আবল তাবল মাদল বাজিয়ে আয়। আজকে সভায় হাজির আছেন অমর যেসব চরিত্র, তাদের মুখেই শুনবো এবার অনেক খবর বিচিত্র। উপস্থিত আল্লাদিয়ার কুমড়োপটার সঙ্গেতে, হাতুড়ে আর বোম্বাগড়ের রাজাও আছেন রঙ্গেতে। হুকোমুখো হ্যাংলা আছেন, সঙ্গে আছেন পেঁচানি, কাতুকুতু বুড়ো সবাই বলতে কি চান দেখেনি। শুরু করি বোম্বাগড়ের রাজাকে দিয়ে সবার কাজ, অনেক নতুন হাড়ির খবর বেরিয়ে পড়বে হয়তো আজ। বলবো কি আর বর্তমানে অবস্থা কি রাজ্যতে, অষ্টপ্রহর ব্যস্ত সবাই ফালতু ফালতু কার্যতে। কর্মচারীর বেতন দেওয়ার কোষাগারে অর্থ নেই, মন্ত্রীরা কাজ শিখে তুলে নাচতে থাকেন উৎসবেই। উন্নয়নের একটা ছিটেও রাজ্যতে কেউ দেখছে না, তবু এরা নাচতে থাকে, এত দেখেও শিখছে না। আত্মহত্যা চাষির ঘরে, সার পায় না সস্তাতে, নিজের পকেটে পুড়তে টাকা, ত্রিফলা আলো রাস্তাতে। যদি বামপন্থীরা কাঁদে, খবরদার ফেলবে যেন আবার নতুন ফাঁদে। স্বপ্ন দেখিয়ে তুলবে লোককে অলিক গড়া ছাদে, শেষমেশ ওরা ডুবিয়ে দেবে বিশাল ঋণের খাদে। যদি বামপন্থীরা কাঁদে। ডাকতে যতই চাও না রে ভাই নিজের দলের ভুল, বামফ্রন্টের পথে হাঁটছে আজকের তৃণমূল। 2 বছরেই টের পাওয়া গেছে রাজ্যের কি যে হাল, বদলালো না একটুও সেটা যেটা ছিল এতকাল। কি করছে কেউ জানে না, যেখানে যেমন খুশি, নিজেও তো আজ দেখতে পাচ্ছে পাহাড়ে কেমন হাসি। সারের দাম বাড়লো কেন প্রশ্ন যদি করো, মাওবাদীদের তকমা নিয়ে জেলখানাতেই মরো। হাসছে পাহাড় হাসছে দেখো, হাসছে কেমন আহ্লাদে,
পাচ্ছে হাসি ওদের মুখে মানুষ মরার সংবাদে। কাজ কিছু নেই রাত্রির দিন নিন্দাবাজির গল্প সব বন্ধ করতে চাইছে ওরা হাসি খুশির এ উৎসব। আনন্দেতে থাকবে না কেউ, শকুন ভাগাড় করতে চায়। এত সময় নিন্দে করার জানি না ওরা কোথায় পায়। বাংলাদেশে বাস করছি, মাটির উৎসব দেখবো না? যত পারে বলতে থাকুক, ওদের থেকে শিখবো না। আচ্ছা এবার একটু থামো, শোনো সবাই একটা গান। এবার শুনি মোদের দিদি বাংলা ভাষায় কি শোনান। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয়, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। এবার দেখি হুকোমুখো হ্যাংলা বাবুর কি কথা। সরকারের এই 2 বছরে তারও নিশ্চয়ই মাথা ব্যথা। এই দেশ বাংলা, পাহাড় বা জংলা, মুখে তার কোথা হাসি দেখেছো? দিদি শুধু দেখেছেন, আহ্লাদে থেকেছেন, তার কথা মনে তুলে রেখেছো? জঙ্গল পাহাড়ে উৎসব আহারে জিটিএর চুক্তিটা ভাঙলো, রাজ্যটা হবে ভাগ, দগদগে সেই দাগ, দিদি তাকে ঘরে ডেকে আনলো। বলছে ওরা পাচ্ছে হাসি, ওরাও ছিল চুক্তিতে, আজকে ওরা উল্টো কথা বলছে বা কোন যুক্তিতে? মোর্চাদেরকে লেলিয়ে দিয়ে ওরা মজা লুটতে চায়, জানি না ওরা ভোল বদলের শিক্ষা এমন কোথায় পায়। সবাই মিলে থাকবো সুখে, কেউ যদি বা গোল করে ভালোবাসতে পারে গভর্নমেন্ট, শাস্তি দিতেও খুব পারে। অশান্তিটা বাদলে পড়ে কেউ কিন্তু পাবে না মাফ, শান্ত থাকুন নইলে জানুন গভর্নমেন্ট আজ রাফ অ্যান্ড টাফ। আপনার মুখে শুধু বড় বড় বাক্য, রাজ্যের অবস্থা দেয় না সে সাক্ষ্য। মুখে বলে প্রশাসন শৃঙ্খলা পরায়ণ, বাস্তবে দুষ্কৃতি পুলিশের রসায়ন। শৃঙ্খলা ভঙ্গের যত কিছু কাণ্ড, রাজ্যটা দেখে হাসে এই ব্রহ্মাণ্ড। মস্তান জানে এটা আমাদেরই সরকার, শাক দিয়ে মাছ ঢাকা আর নেই দরকার। কোন মুখে কথা কয়, রাস্তাতে করে ভয়, দিনে রাতে ধর্ষণ, স্তম্ভিত লোকজন। রাজ্যটা করে শেষ, উৎসবে মজে বেশ। যত দিকে চোখ যায় মানুষেরা ভয় পায়, দুরু দুরু দুক দুক গুন্ডার ফোলা বুক। যদি বাংলার মানুষ হাসে, জানবে তাদের প্রতিটি পদে সরকার আছে পাশে। মা ও মাটি মানুষকে নিয়ে আছি প্রতি নিঃশ্বাসে। নিন্দাবাজেরা নিন্দা করুক, তাতে কি বা যায় আসে, যদি মা মাটি মানুষ হাসে। কেউ কি জানে প্রশাসনের ফোলানো ফাপানো গল্প? বড়াই করে বেড়ায় শুধু, কাজ হলো না অল্প। গার্ডেন রিচের ঝামেলাতে পুলিশকে হলো মরতে, গোটা দেশ তোলপাড় হলো প্রকৃত দোষীকে ধরতে। ধরা পড়তেই ইকবাল বাবু ফাটিয়ে দিলেন হাড়ি, মুন্না ভাইয়ের পিছনে ছিলেন দলের মন্ত্রী তারি। কর্তব্য করতে যেখানে পুলিশ শহীদ হয়, জানি না সেখানে উৎসবের এই মহড়া কি করে হয়। যতই ভাব দেখান না কেন ধোয়া তুলসী পাতা, শুরু করলে অপরাধের শেষ হবে না খাতা। 3 যুগ ধরে রাজ্যটাকে শ্মশান করে ছাড়লেন, কত মানুষ পুলিশ দিয়ে নির্বিচারে মারলেন। আজকে যতই সভা সমিতিতে কুম্ভীরাশ্রু ফেলুন, নিজের সময় কি করেছেন সেটাও একটু বলুন। সমাজ বিরোধী মস্তানদের জন্ম দিয়েছে কারা, যতই আজকে সাধু সেজে কেঁদে মাতান পাড়া। চুপ করে থাকুন তো আপনারা একদম, আপনারা মানে হলো কথা বেশি কাজ কম। কত ভালো আপনারা মানুষেও দেখেছে, গুজরাট দেখে লোকে হাড়ে হাড়ে শিখেছে। ধর্মের রথ ধরে আনবেন শান্তি, দাঙ্গা বাঁধান দেশে আরো বিভ্রান্তি। সাম্প্রদায়িক দল রাজ্যতে চাই না, নিজেরাও জানে সেটা, কি বলেন তাই না? বলছে কথা মুখটা নেড়ে, পড়ছে না মুখ খসে। গরিবদেরকে ধ্বংস করেছে কেবল বসে বসে। মুসলিমদের জন্য আজকে যতই কেঁদে মরুন, কি করেছেন ওদের জন্য সেইটা মনে করুন। আজকে যখন জনসাধারণ নামিয়ে দিয়েছে পথে, সবকটা দল টিভি চ্যানেলে হাত ধরেছেন সাথে। ভোলেনি মানুষ, ভুলবেও না গুন্ডামির ওই রাজ্য। হিংসেতে আজ নিন্দা করে, নিন্দাবাজি কার্য। অনেক হলো, এবার শুনি এ বিষয়ের উপর নচিকেতা আমাদের আজ জানাবেন কোন খবর। ডাইনে বাঁয়ে গঞ্জে গায়ে, পুরনো অথবা নতুন অধ্যায়। ডাইনে বাঁয়ে গঞ্জে
গায়ে পুরনো অথবা নতুন অধ্যায় বিশৃঙ্খলা যতই বাড়ো গণতন্ত্র রাষ্ট্রযন্ত্র দু চোখ বুঝে রয় ভয় 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 পাছে ভোট নষ্ট হয় পাছে ভোট নষ্ট হয় পাছে ভোট নষ্ট হয়। এবার শুনি বোম্বাগড়ের রাজার কিবা বলার আছে, জানতে চাইবো আরো কিছু নতুন খবর রাজার কাছে। কেউ কি জানো আজকের ওই তৃণমূলের সরকার মিথ্যাবাজির খেলা তাদের কেন এতটা দরকার? আইন নেই, প্রশাসন নেই, অরাজকতার রাজ্য। কলেজ হোক বা বিধানসভা, চারিদিকে নৈরাজ্য। মুখে বলেন সংখ্যালঘু উন্নয়নের কথা, মৌলবীদের ভাতা নিয়ে করেন মাথা ব্যথা। যে সরকার বেতন দেয় না কর্মচারীদের, মৌলবীদের ভাতা দিতে দারুণ গরজ তাদের। এই ব্যাপারে আমিও ভাই একেবারে একমত, যদিও জানি অনেক ব্যাপারে ভিন্ন মতের পথ। মৌলবীদের যদি প্রতি মাসে ভাতায় দিতে হয়, পুরোহিতরাও পেতেই পারে, হিন্দুরা কেন নয়? তাও যদি বোঝা যেত ভাতা পেল সবাই, এ তো দেখি খাতা জুড়ে কেউ আছে কেউ নাই। 2 মাস না যেতেই ভাতা হলো বন্ধ, বুঝলু কি বুঝি না, আমরা কি অন্ধ? যদি সংখ্যালঘুরা হাসে, যেন তবে ভাই সরকার আছে মুসলিমদেরই পাশে। নিন্দাবাজেরা কি রটালো তাতে কি বা যায় আসে, হিংসা ওদের অন্তরে ভরা, ঝরে পড়ে নিঃশ্বাসে যদি সংখ্যালঘুরা হাসে। এবার শুনি এ ব্যাপারে আরেকখানি গান। কবির সুমন তার গানে কি প্রতিশোধ চান। আমি চাই হিন্দু নেতার সালমা খাতুন পুত্রবধূ, আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু। আমি চাই বিজেপি নেতার সালমা খাতুন পুত্রবধূ, আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু। হার মাত ছিল ওরা, খেয়েছে তো তাই তারা, আজ তারা বিরোধীর আসনে। হায় কি বা করলাম, একেবারে মরলাম বাস করে উন্মাদ শাসনে। কি যে করে জানে না, কারো কথা মানে না, একে বলে সরকার। ধুত্তর দল নয় দঙ্গল, পাহাড় বা জঙ্গল, তার কাছে উৎসব হুল্লোড়। এবার দেখি পেঁচানি দেবী আমাদের কি বলেন। তিনি দেখি এই ব্যাপারে কোন পথেতে চলেন। আর কি বা বলবো, কোন পথে চলবো, কোনো দিকে দিশা নেই, উৎসব থাকবেই, যা খুশি বলে যায়, জানি না যে কি বা পায়। লড়ে লড়ে উঠেছে, পারিষদ জুটেছে, লিফটেতে নামছে, পথ চলা থামছে। ভোল পাল্টানো যাদের স্বভাব, তাদের কি আর বলবো। সিপিএম এর বি টিম যারা, তাদের কথাই চলবো। আরেক দলের বড় নেতারা গুন্ডাদেরকে পোষে, রাজ্যে মানুষ আতঙ্কে থাকে ওদের দলের দোষে। ছাত্র নেতা দিল্লিতে গিয়ে গুন্ডামি করে যায়, জানি না এরা কথা বলবার সাহস কোথায় পায়। সব জায়গায় গুন্ডামি করে গায়ের জোরে জিততে চায়, টিভি চ্যানেলের সামনে বসে হঠাৎ করে পাল্টি খায়। আপনার মুখে আজ এই কথা সাজে না, ছাত্রকে খুন করে বিবেকেও বাজে না। কিবা দোষ করেছিল সুদীপ্ত গুপ্ত, কেন ওকে মারা হলো সে খবর সুপ্ত। তরতাজা ছেলেদের খুন করে সরকার, অরাজকতার যুগ আর নেই দরকার। পুলিশের হেফাজতে মারা গেল কিভাবে, ওর পরিবারটার অবস্থা কি হবে? আমরাও বলি তাই, বলি প্রতিকার চাই। গণতন্ত্রের ঝুলি আসলে চলছে গুলি, নিরাপত্তা তো নেই, খুন করা চলছেই। বল দেখি আর কবে 356 হবে? দুরু দুরু দুক দুক, রাজ্যের কি অসুখ। সত্যি কথাই, রাজ্যতে আজ অরাজকতা চলছে। উভয় দলই আঙুল তুলে উভয় দলকে বলছে, এইভাবে আর দোষের বোঝা চাপিয়ে কি আর দিন চলে? এবার দেখি এ ব্যাপারে গুপি বাঘা কি বলে। মিথ্যে অস্ত্র শস্ত্র ধরে প্রাণটা কেন যাইবে ঘটে, রাজ্যে রাজ্যে পরস্পরে দ্বন্দ্বে অমঙ্গল রে, রাজ্যে রাজ্যে পরস্পরে দ্বন্দ্বে অমঙ্গল, তোরা যুদ্ধ করে করবি কি তা বল। কেউ কি জানো সততার ওই মুখোশচিনি পড়ে কত টাকার দুর্নীতি আজ বসত ওনার ঘরে? একে বলেন ওকে বলেন দুর্নীতিতে ভরা। ওনার আগে উচিত হলো নিজের বিচার করা। আয়নাতে গিয়ে নিজের মুখটা ভালো করে দেখুন। প্রতীক বলেন সততার, আগে সত্যি বলতে শিখুন। পাচ্ছ
পাচ্ছে হাসি ওদের মুখে পাপের ফলের কথা শুনে। কত পাপের পাহাড় আছে শেষ হবে না গুনে গুনে। আজকে যারা পড়েছে ধরা চিট ফান্ডের মালিক, ওদের কারা উঠতে দিল, ওরা উত্তর দিক। সবাই গিয়ে মিথ্যে বলে মানুষকে বানান বোকা। সহজ করেছে এই রাজ্যতে চিট ফান্ডের ঢোকা। আজকে সবাই মানুষ ভোলান, ফেলেন চোখের জল, বুঝতে পারবে কারা পাবে প্রকৃত পাপের ফল। কি করে যে কথা বলে মাথাতেও ঢোকে না, নিজেদের নেতাদের দেখেও কি দেখে না। কুণালের নামটা তো প্রকাশ্যে উঠলো, দুর্নীতি করেছিল ভর্ৎসনা জুটলো। কেন শুধু বারবার মানুষকে ধোকা দেন, চিট ফান্ডের থেকে নেতারাও টাকা নেন। সুদীপ্ত সেন যদি সব নাম বলে দেয়, দেখবো যে এই দল পালিয়ে কোথায় যায়। যদি আমরা দেখাই ছবি, কুকীর্তিগুলো ফাঁস হয়ে যাবে ওদের নেতার সবই। মিথ্যা বলা, কুৎসা করা এটাই ওদের হবি। চিট ফান্ডের বন্ধু ওরা, মানুষ জানেন খুবই। যদি আমরা দেখাই ছবি। কি দেখাবেন ছবির গল্প অনেকবারই শুনছি, কবে দেখাবেন তার জন্য আমরাও দিন গুনছি। ছবি দেখালেই প্রমাণ হবে আমরা প্রকৃত দোষী। আইন কি আর তেমনি চলবে ওদের যেমন খুশি। সবাই জানে গত সরকার কাদেরকে নিয়ে চলতো, চিট ফান্ড নয় খেচে খাওয়া মানুষের কথা বলতো। পুঁজিপতিদের কখনো আমরা মাখা তামাক খাইনি, চিট ফান্ডের ধারে কাছেও আমরা ঘেঁষতে দিইনি। এরকম বললেই, ভুল পথে চললেই মানুষের কাছ থেকে সরে যায়। সরে গেলে ক্ষতি নেই, মানুষের গতি নেই, মানুষেরা না খেয়ে মরে যায়। মানুষের পাশেতে প্রতি নিঃশ্বাসেতে আমরাও আছি এই বাংলায়। মানুষ তো বোকা নয়, আতঙ্কে করে ভয় সমতল পাহাড় বা জংলায়। ভূতের মুখে রাম নাম আজ পাচ্ছে ভীষণ হাসি, মাঝে মাঝে লজ্জা করে এরাও বঙ্গবাসী। কেলেঙ্কারির শেষ নেই তবু মুখ নেড়ে যায় খুব, পুরো দেশেই কালো টাকার সাগরে দিয়েছে ডুব। এদের মানুষ ভালো করেই পুরো দেশেই চেনেন, সংসদে এরা টাকার বদলে সাংসদদের কেনেন। এরাই আবার দোষ গুণের হিসেব করে লোকের, এরা আসলে এই রাজ্যের বালি মানুষের চোখের। এই কথাটা আমরাও ভাই ভীষণভাবেই মানি। দুর্নীতিতে এরা সবার ঠাকুর দাদাই জানি। এদের দলের মন্ত্রীরা হোক অথবা তাদের ছেলে, এরা কাউকেই ছাড় দেয় না টাকার গন্ধ পেলে। যতই করুক রাজ্য জুড়ে সৎ হওয়ার নাটক, এদের দলের নেতাদের সব আসলে ঠিকানা ফাটক। বলো পালাই কোথা, দেশে আর থাকা চলে না। বলো পালাই কোথা, দেশে আর থাকা চলে না। দেশে আর থাকা চলে না, দেশে আর থাকা চলে না। দেশে আর থাকা চলে না, দেশে আর থাকা চলে না। বলো পালাই কোথা, দেশে আর থাকা চলে না। বলো পালাই কোথা, দেশে আর থাকা চলে না। এবার দেখি পঞ্চায়েতের নির্বাচনের কি খবর। নতুন করে খাড়া কি আর চাপলো এ রাজ্যের ওপর? কি বলছেন কুমড়ো পটাশ, একবার তবে দেখে নি। অনেকটা না টানিতেও তো রাজ্য সরকার ব্যাকেনি। যদি এই সরকার বলে কমিশন যেন প্রস্তাব মেনে সেই পথেতেই চলে, ভোট হবে ভাই নির্বিঘ্নে প্রত্যেক অঞ্চলে। পারবে না কেউ চির ধরাতে দলের মনোবলে। যদি এই সরকার বলে কমিশন চেয়েছিল কেন্দ্রীয় বাহিনী, এই সরকার সেটা শুনেও তো শোনেনি। নিরপেক্ষতা চাই বলে গলা ফাটালেন, সরকার ছল করে সময়টা কাটালেন। আসলে তো ওরা দাদা ভোটটাকে ভয় পায়, নির্বাচনেতে গোল বাধাতেই ওরা চায়। বলছে কারা নির্বাচনের গন্ডগোলের কথা? গন্ডগোলের ওরাই তো হলো সব থেকে বড় মাথা। 400 কোটি খরচ করে বাহিনী আনতে হবে, ঋণে ডোবা এই রাজ্যটাকে পয়সাটাকে দেবে। রাজ্য পুলিশ দিয়েই আমরা ভোট করব রাজ্যে। ওদের স্বভাব নিন্দে করা সরকারি কোনো কার্যে। প্রতিটা বুথে 2 জন করে সশস্ত্র পুলিশ থাকবে না, ভোট কেন্দ্রে 2 জন পুলিশ কোনো দোষীকেই রাখবে না। কমিশন চেয়েছিল, রাজ্যকে দিয়েছিল 6-5-6 করে বিন্যাস। গন্ডগোলের ভোট গুন্ডার করে জোট, এটাই তো ওনাদের অভ্যাস।
আসছে নির্বাচন, ভোট দেবে জনগণ, এটাই তো সরকার চায় না। ওরা জানে ভালো মতো সিট কমে যাবে কত, পঞ্চায়েত তো ওরা পায় না। কমিশনের কথা মতো চলতে যদি পারো, নির্বাচন এই রাজ্যের স্বচ্ছ হবে আরো। 800 কোম্পানি নিরাপত্তা কর্মী যদি আসে, ভোট হবে ভাই শান্তিপূর্ণ, রাজ্যের কি যায় আসে। রিগিং করে এতদিন যেই গুন্ডামিটা চলতো, সিপিএম দল এই সুরেতেই একই কথা বলতো। মীরা দেবীর সঙ্গে আমরা রয়েছি সবাই একমত, স্বচ্ছভাবে নির্বাচনের এটাই সোজা পথ। অনেক কিছুই শুনতে পাই, এবার আমিও বলতে চাই, আবার হবে সভার কাজ, এবার পালা গোটাই আজ। আদিম কালের চাদিম হিম, তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম, ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গ মোর, গানের পালা সাঙ্গ মোর, গানের পালা সাঙ্গ মোর।